গুড ইভিনিং। শোনা যাচ্ছে? হুম, আশা করি সবাই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো। কয়েকজন তো জানিয়েছো অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে কিনা, অনেকে জানাওনি। তো জানি না কে সাবমিট করেছে কে করেনি। আশা করি সবার কমপ্লিট হয়ে গেছে। যদি কমপ্লিট হয়ে না থাকে তো ডেট দেবে আবার একটা, সেই ডেটে করতে হবে। সবাই কিউআর কোডগুলো নিয়ে নিয়েছো তাই তো? ওগুলো কতদিন রাখতে হবে না, যতদিন না মার্কশিটের নাম্বারগুলো তোমার অ্যাড হচ্ছে ততদিন ওগুলোকে রেখে দাও। প্রিন্ট করার প্রয়োজন নেই, জাস্ট এমনি রেখে দাও। কারণ ওটা তোমার প্রমাণ যে আমি এই পেপারে এত পেয়েছি। সবাই ফুল মার্কস পেয়েছো তো, না কেউ কম পেয়েছো? কম পেলে নিজের দোষে পাবে, আমার কোনো সেটাই না। কম পেয়েছে অনেকে, তো এবারে জানিয়েছে আমাকে কম পেয়েছি। ওটা কি করার আছে বলো, ফুল মার্কস তো ছিল প্রতিটা সেটেই। এবার হয়তো কিছু ভুল ইয়ে করেছে, তাই হতে পারে। যাই হোক, অ্যাসাইনমেন্ট সবার কমপ্লিট হয়ে গেছে। এবারে ফাইনাল পরীক্ষার জন্য পড়তে থাকো, আমিও তাড়াতাড়ি তোমাদের নোটগুলো দেওয়ার চেষ্টা করছি। স্যার, হ্যাঁ বলো। বলছি আমাদের ফাইনাল পরীক্ষাটা কবে হবে কিছু বলিস? দেখো, আগে তোমাদের আগে বিডিপির এক্সাম হতে পারে, মানে ডিসেম্বরটা ধরে নাও, বিডিপির এক্সাম হতে পারে, তোমাদের জানুয়ারি দিকে হতে পারে, তাও ঠিক নেই। আহ, এর আগে একটা নোটিশ দেবে তোমাদের, কোথায় কোথায় এক্সাম সেন্টার পড়বে সেটা দেবে, এখন নয়। এই মাসটা পুরোটা অ্যাসাইনমেন্টেই যাবে, কারণ এখন অ্যাসাইনমেন্টের আরেকটা ডেট দেবে। তারপরে তোমার এক্সামের ডিরেক্ট নোটিশ আসে না, আগে সেন্টারগুলো বলে দেয় যে কোন কোন সেন্টারে এক্সাম এবছর হবে। তারপরে তোমাদের ইয়ে আসে, অ্যাডমিট ডাউনলোডের নোটিশ আসে, আর কোথায় সেন্টার পড়েছে তখন জানতে পারবে। তো এখন মিনিমাম 1 মাস ধরে নাও, ম্যাক্সিমাম বেশি হতে পারে সেটা। আচ্ছা, তোমাদের আজকে ডিএসবিজি 31 পেপার থেকে যে উপন্যাসটা আছে সূর্য দীঘল বাড়ি, উপন্যাসটা আলোচনা করব। উপন্যাস তোমাদের একটাই আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, থাকে। বাকিগুলো গল্প আছে, ওগুলো আমরা ওই গল্পগুলো একদিনে দুটো করে আলোচনা করে নেবো, যে গল্পগুলো আছে, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই পেপারটা। তার মধ্যে কবর নাটকটা তো হয়ে গেছে। প্রবন্ধ স্বরূপের সন্ধানে ওটা আলোচনা করেছিলাম। স্বরূপের সন্ধানে নোট নোট নোটস দিয়েছি। দিয়েছে হুম, কিন্তু আলোচনা করেননি। দেখো, এটা বাংলাদেশের সাহিত্য, এখানে কাব্য কবিতা, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ সবই আছে, সবগুলো থেকেই প্রশ্ন আসবে। আর এখানে মানে যে টপিকগুলো তোমার ভালো লাগছে, দেখো কাব্য কবিতা আছে, গল্প আছে, উপন্যাস আছে, নাটক আছে, প্রবন্ধ আছে, 5টা টপিক আছে। 5টা টপিকে যে 3টে ভালো লাগছে সেই 3টে ভালো করে কর, বুঝতে পারলে? আমি কাদের জন্য বলছি, যাদের পড়ার সময় নেই বা টাইম পাও না, তারা 3টে টপিক পড়বে ভালো করে। 3টে টপিক, 3টে পড়া বলছি না, যে 3টে উপন্যাস 3টে গল্প, এটা বলছি না। 3টে টপিক তুমি নিলে, গল্প নিলে, উপন্যাস নিলে আর নাটক নিলে, এইভাবে তাতেও কমন পেয়ে যাবে, বুঝতে পারলে? 3টে টপিক নিয়ে পড়তে পারো। আগে 3টে টপিক টার্গেট নাও, যে আমি নাটকগুলো, নাটকটা তো হয়ে গেছে, নাটকটা শেষ করলাম, কবিতাগুলো শেষ করে নিই, আর গল্পটা শেষ করব। এরকম ধরো 3টে টপিক মনে হলো, বা তোমার মনে হলো গল্প, গল্প উপন্যাসটাকে একসঙ্গে না নেওয়াই ভালো, কারণ একই সমগোত্রীয় কথা সাহিত্য দুটো মিলে, দুটোর একটা নেবে যে কোনো, যদি 3টে টপিক নাও। ধরো একটা উপন্যাসটা নিলে, উপন্যাস থেকে 100% শিওর প্রশ্ন আসবেই, এটা ধরেই রাখো। উপন্যাসটা বাদ যাবে না, কেন বাদ যাবে না? কারণ ওটা পুরোটা একটা মডিউলে আছে, ওটা বাদ যাবেই না। সূর্য দীঘল বাড়ি থেকে প্রশ্ন আসবে। তোমার যদি কমন পাওয়ার ইচ্ছে হয় যে আমি কমন নেবই, তাহলে সূর্য দীঘল বাড়ি করে যাও আর কবর করে যাও,
100% শিওর এই দুটো থেকে প্রশ্ন আসবে, কমন পাবে, 5-এ 10-এ কমন পাবে, সূর্য দিঘল বাড়ি আর কবর নাটক। তারপরে হ্যাঁ, এরকম হতে পারে যে গল্পগুলো সব আসবে না, এটা আগেই বলে দিচ্ছি, যতগুলো গল্প আছে সব আসবে না। গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে একটি তুলসী গাছের কাহিনী, এটা তো আসার সব থেকে বেশি চান্স রয়েছে। একটি তুলসী গাছের কাহিনী যদি গল্প করবে তো প্রথমে একটি তুলসী গাছের কাহিনী করবে, তার জন্য আমি পড়িয়ে দিই সেগুলো, মানে আসার 100% শিওর আছে, সেগুলোই দেখবে আমি আগে পড়িয়ে দিই। তো কবরটা হয়ে গেছে। আর কবিতা তোমাদের আহ, যেমন হচ্ছে কি কবিতা পড়ানো হয়েছে যেন, সোনালী কাবিন কাব্যগ্রন্থের নাম আল মাহমুদের, আল মাহমুদের কবিতা পড়েছি তাই তো, এই যে ভুলে গেছে সবাই। শামসুর রহমান আলম আল মাহমুদের কবিতা হচ্ছে হ্যাঁ, একটা কি মানুষ না কি একটা আছে না কবিতা। লোলক মানুষ। হুম, হ্যাঁ মানুষ, হ্যাঁ। নোলক মানুষ, হ্যাঁ এই দুটো হয়েছে। আরেকটা প্রশ্ন তোমাদের আসবে 10-এ বা 5-এ, যেটা বাংলাদেশের সাহিত্যের পটভূমি প্রেক্ষাপট নিয়ে, যেটার অ্যান্সারটা তোমাদের আমি দিয়ে দিয়েছি দেখবে, ওটা আসবে কিন্তু, ওটা করে যাবে। প্রবন্ধ থেকে স্বরূপের সন্ধানীটা বেশি গুরুত্বপূর্ণ, তার জন্য স্বরূপের সন্ধানের নোটটা আমি আগে দিয়েছি দেখবে। আর সূর্য দীঘল বাড়ির নোটগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, আমি একসঙ্গে তোমাদের দিয়ে দেবো নোটগুলো। যাবে না হচ্ছে প্রেক্ষাপট। কবর নাটকের ইয়েটা তোমার নামকরণের সার্থকতা করে যাবে, আর চরিত্র করে যাবে। নামকরণের সার্থকতাটা খুবই গুরুত্বপূর্ণ আছে। আর হ্যাঁ, প্রেক্ষাপটটা দেখে যাবে। বলো। কিসের নামকরণের সার্থকতা প্রেক্ষাপট? নামকরণের সার্থকতা, চরিত্র, এই দুটো 5-এ আসতে পারে কবর থেকে, যেটা প্রেক্ষাপট আছে না বা কি প্রভাব, এটা 10-এ আসতে পারে। হ্যাঁ স্যার, প্রেক্ষাপটটা বুঝতে আছে। হুম, তো দেখো, সূর্য দিঘল বাড়ি যে উপন্যাসটা, এটা থেকে 50 নম্বরের পরীক্ষা, তো 10-12 নম্বর ধরে নাও এটা আসবে। তো 10 নম্বরে একটা প্রশ্ন ধরো এলো, আর 5 নম্বরে একটা এলো। হ্যাঁ, 10 5 15, 15 নম্বর ধরে রাখো আসছেই এটা থেকে। 50-এর মধ্যে 15 নম্বর, তারপর শর্ট কোয়েশ্চেন 2 নম্বরের থাকে, সেগুলো তো আলাদা ব্যাপার থাকতেও পারে ওগুলো। তো কোন নামটা কিন্তু খবরে? রেজিনা, আওয়াজটা পরিষ্কার শুনতে পাচ্ছি না। স্যার বলছি কবর নাটকের মানে নামকরণটা দেননি তো? কবর নাটকের নামকরণ সার্থকতা দিইনি? না। টোটাল 5টা কোশ্চেন আছে স্যার, ওই চরিত্রগুলো আছে আর ওই উত্তর আচ্ছা, প্রেক্ষাপট ঠিক আছে, 10টা আছে। দেখছি। হ্যাঁ, তো দেখো আজকেরটা দেখো, ওটা আমি দেখে নিই, পাঠিয়ে দেবো। সূর্য দিঘল বাড়ি নামটা প্রথমে শুনতে একটু কেমন লাগবে, সূর্য দিঘল, দিঘল শব্দটা হয়তো অনেকে প্রথমবার শুনেছো। সূর্য দিঘল শব্দের একটা অর্থ রয়েছে, এক মিনিট দাঁড়াও। আমরা সূর্য ভেদ বলি, বাংলাদেশে সূর্য দিঘল বলে। মূলত সূর্য ভেদ বলতে ধরো তোমার বাড়িটা পূর্ব পশ্চিমে আছে, আর বাড়িটাতে একদম সূর্যের আলোটা সরাসরি যাচ্ছে মাঝ বরাবর, ওটাকে সূর্য ভেদ বলে। তো বাড়ি বাস্তু অনুযায়ী সূর্য ভেদ বাড়ি করাটা ঠিক নয় বলে, সরাসরি যদি সূর্যের আলোটা পড়ে, ওটা হিন্দু সমাজ ইসলাম সমাজ সব সমাজেই প্রচলিত আছে। মানে যখন বাড়ি বানানো হয় তখন বাস্তু দোষ যাতে না থাকে, সেগুলো কোন দিকে বেডরুম, কোন দিকে কিচেন রুম, কোন দিকটা মুখ হবে বাড়ির, তো উত্তর দক্ষিণটাকেই সবাই শুভ মনে করে, এইভাবে থাকলে ভালো, মানে সূর্যটা যাতে আলোটা সোজাসুজি না পড়ে। তো এখানে কথা কেটে কেটে আসছে, কাটটা আসছে, আমার আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি না। হুম, ঠিক আছে, আমি ক্লাসটা রেকর্ড করছি। আসলে কি হয়েছে জানো, এখন না সব জায়গায় নেটওয়ার্ক প্রবলেম, ফোনে আমারও নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে মাঝে মাঝে।
জানি না কি হয়েছে, নেটওয়ার্ক সব জায়গায় নেটওয়ার্ক প্রবলেম। স্যার এইখানে তো এত নেটওয়ার্ক সমস্যা, মানে কি বলবো, কল করতে করতে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিচার্জ প্ল্যানগুলো বাড়িয়ে দিয়েছে আর এরা সামাল দিতে পারছে না। তো সূর্য দীঘল বাড়ি শব্দটা অর্থটা হচ্ছে যে মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটানা যে সূর্য রশ্মিটা যদি পড়তে থাকে একটা বাড়িতে, তাহলে সেই বাড়িতে দেখো সায়েন্টিফিক দিক থেকে একটা প্রবলেম হবে। একই রকম সূর্য যদি গ্রীষ্মকালে, শীতকালের কথা বাদ দিলাম, গ্রীষ্মকাল, গ্রীষ্মপ্রধান দেশ ভারতবর্ষ বাংলাদেশ এগুলোতে তো বেশিরভাগটা গ্রীষ্মকালই থাকে, শীতকালটা কম থাকে। তো একই রকম সূর্য যদি সারা দিন থাকে বাড়িটাতে, ক্ষতি তো হবেই, সেটা বুঝতেই পারছো। তো সেটা কি করতে হয়, বাড়িটা আড়াআড়িভাবে করতে হবে, উত্তর দক্ষিণে করতে হবে, তাহলে সূর্যটা আটকে যাবে, সূর্যের আলোটা সেভাবে আসবে না। তো তাহলে সেই সূর্য দিগল বাড়ি বলতে যে বাড়িটাতে এই পূর্ব পশ্চিমে যদি থাকে বাড়িটা এবং সোজাসুজি আলোটা পড়ে, তো সেটা বাস্তু দোষের বাড়ি বলা হয়। এবং সেই সায়েন্টিফিক দিক থেকেও ওটা ক্ষতিকারক হচ্ছে। প্লাস যেগুলো আমাদের ধর্মীয় ব্যাপার রয়েছে, সংস্কার রয়েছে, খেয়াল করে দেখবে সংস্কার, কিছু কিছু সংস্কার আছে যেগুলো সায়েন্টিফিক, কিন্তু সেগুলো করাটা ঠিক নয়। দেখবে মেয়েদেরকে বলে সন্ধ্যাবেলা মাথার চুল আঁচড়াতে নেই, এটা প্রচলিত আছে, খেয়াল করে দেখবে। তো ওটার রিজন আছে, সায়েন্টিফিক কারণ আছে। রাত্রিবেলায় যদি মাথার চুল আঁচড়ায়, চুল এদিক ওদিক পড়ে যায়, ফলে খাবারে ঢুকে যাওয়ার ব্যাপার একটা থাকে। তো সিঁদুর পরাটা যেমন আছে, ওটার ক্ষেত্রেও অনেক আছে। সব কিছু বিষয়ে দেখবে খেয়াল করে যে যেগুলো এখনকার দিনে মানা হয়, পুরোটাই ঐতিহ্য কিন্তু নয়, অনেকটা সায়েন্টিফিক কারণ রয়েছে। তো এই বাড়িটার ক্ষেত্রে কিন্তু সূর্য দীঘল বাড়ি সায়েন্টিফিক্যালি দেখলে কিন্তু ওইভাবে বাড়ি করলে মানে সূর্যের আলোটা ভোগ করতে হবে। আর বাস্তু দিক থেকে দেখলে ওটা অশুভ। তারপরে এই গল্প ইয়েটা উপন্যাসটা আছে, এটা তো আরও অনেক কিছু মিথ রয়েছে যেগুলো কুসংস্কারগুলো আলোচনা করব। প্রতিটা গল্প বা উপন্যাস যদি কঠিন লাগে, যদি প্রচুর চরিত্র থাকে, তাহলে আমি কি বলেছিলাম করতে, খাতাতে লিখতে বলেছিলাম। একবার খাতাতে আধ ঘন্টা সময় দিয়ে লিখবে, সারা জীবন মনে থাকবে। কেউ তুলেছো খাতাতে? অনিতা, তনুশ্রী তো পড়েছো মনে হয়, খাতায় তুলেছো পড়েছি, ওটা? খাতায় তুলিনি। মাথায় আছে? পড়েছি কি? মাথায় থাকলে হবে না। দেখো আমি তোমাদের জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি, পাঠালাম দেখো গ্রুপে। এরকম করবে, ঠিক আছে? এটা আমি একদম পার্মানেন্ট করিনি, জাস্ট রাফের মতো। আমি যখন পড়ছিলাম ভালোভাবে এটা, তখন জাস্ট করে রেখেছি। তোমরা বোঝা যাচ্ছে তো, জুম করে দেখো। এরকম খাতাতে যদি একবার করে নাও, সেটা পরীক্ষার সময় তুমি চোখ বোলালে তোমাকে আর গল্পটা বা উপন্যাসটা পড়তে হচ্ছে না, এই ছকটাই দেখবে। ছকটাই তোমাকে গল্পটা পুরোটা বলে দেবে। দেখো, খেয়াল করে দেখো। প্রথম আমি যেভাবে শুরু করছি দেখো সেইভাবেই আছে গল্প, এই উপন্যাসটা আছে সূর্য দীঘল বাড়ি। তার আগে কয়েকটা কথা বলি যে রচয়িতাকে, একজন বিশিষ্ট কথা সাহিত্যিক বাংলাদেশের, যার নাম হচ্ছে আবু ইসহাক বা ইসহাক আবুও তাকে বলা হয়। 1926 সালে তার জন্ম, 2003 সালে তার মৃত্যু। একজন বিশিষ্ট কথা সাহিত্যিক ছিলেন, একজন নাট্যকার ছিলেন, মানে সরি নাট্যকার বলছি, আহ, অভিধান প্রণেতা যাকে বলা হয়, মানে অভিধান লিখতেন। আর তাছাড়া তিনি বিভিন্ন পত্রপত্রিকাতে লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আর বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বিভিন্ন যে ইয়েগুলো রয়েছে বিভাগে কাজ করেছেন, সরকারি বিভিন্ন বিভাগে কাজ করেছেন। তো তার জীবনে বুঝতেই পারছো, জন্মসালটা দেখে বুঝতে পারছো 1926, বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। বাংলাদেশে মাতৃভাষার যে প্রতিষ্ঠা, বাংলা ভাষার প্রতিষ্ঠা, সেই সময় সব কিছু সাক্ষী কিন্তু তিনি ছিলেন, যেহেতু 1926 সালের জন্ম। খেয়াল করে দেখো, সব কিছুই কিন্তু তিনি পেয়েছেন আর সবগুলোই প্রভাব পড়েছে। তাহলে একজন সাহিত্যিকের মধ্য দিয়ে যদি এত কিছু প্রভাব পড়ে, সেখানে আবার দেশভাগের ব্যাপার রয়েছে, মন্বন্তর রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি রয়েছে, যখন ভারতবর্ষের আন্ডারে ছিল বাংলাদেশ, তখন বিশ্বযুদ্ধের প্রভাবটা পেয়েছিল বাংলাদেশ একটা রাজ্য হিসেবে। পরে দেশ বিভাগ হলো, সাম্প্রদায়িকতা যেটা ছড়িয়েছিল, দেশ বিভাগ যেটার ফসল ছিল, তো সব কিছু তার মধ্যে দিয়ে গেছে এবং সেগুলো তার লেখার বিষয়ে পরিণত হয়েছে। তো
তার জীবনেও বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে হয়েছে, এখানে ওখানে যেতে হয়েছে, সব প্রভাব পড়েছে যা কিছু ঘটনাগুলো ঘটেছিল। তো কাজী নজরুল ইসলামের একটা সম্পাদিত পত্রিকা যেটার নাম হচ্ছে নবযুগ, সেটাতেই তিনি একটা গল্প প্রকাশ করেছিলেন যেটার নাম হচ্ছে অভিশাপ। তারপরে কলকাতাতে আরও বেশ কিছু পত্রিকা সেই সময় প্রচলিত ছিল, সওগাত, আজাদ, এগুলোতেও বেশ কিছু তিনি লেখালেখি করেছিলেন। কারণ তার বিষয়বস্তুগুলো সেই সময় কী হচ্ছে, বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি, দুর্ভিক্ষ, দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ, বিশ্বযুদ্ধ, এই সব কিছু যে ঘটনাগুলো রয়েছে, মূলত চারটা বড় ঘটনা। একটা হচ্ছে বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তার ফলাফলটা, যেটা ফলাফল ছিল দুর্ভিক্ষ মানে মন্বন্তর, তারপর হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, আর একটা হচ্ছে দেশ বিভাগ। সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল বলেই দেশ বিভাগ হয়েছিল, ওটারই ফল ছিল যে আমাদের ইসলামিক একটা আলাদা কান্ট্রি করতে হবে, ইসলামিক একটা আলাদা দেশ হবে। তো দুটো হয়েছিল, একদিকে বাংলাদেশ একদিকে পাকিস্তান, যদিও সেটা পাকিস্তানই ছিল তখন, বাংলাদেশ ছিল না। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, মানে পাকিস্তান একটা হয়েছিল, ভারত হয়েছিল। পরে বাংলাদেশ স্বাধীনতা, মানে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল বাংলাদেশ নামে। সেটা তো 1971 সালে, ওটা পরে। তো 1947 সালে দুটো হয়েছিল, একটা ভারত আর একটা পাকিস্তান, দুটো ভাগ হয়েছিল। সেটা সাম্প্রদায়িক দাঙ্গার ফল হয়েছে, ফল। আর মানে দুটো বিষয়, চারটা আমি টপিক বললাম, চারটা বিষয় একটা বিষয় আরেকটা বিষয়কে প্রভাবিত করেছিল। প্রথম বিষয়টা বললাম যে তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর তারই পরিণাম হচ্ছে সেই বছরই দুর্ভিক্ষ আর মন্বন্তর। দেখো, এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর মন্বন্তর বা দুর্ভিক্ষের সম্পর্কটা কি জানো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ মন্বন্তর কেন এনেছিল, দুর্ভিক্ষ কেন কেন এনেছিল? কারণ ভারতের খাদ্য ভারতের খাদ্যগুলো সব ওদের দেশে সব চলে গিয়েছিল। হ্যাঁ, কারণ ব্রিটিশ শাসিত ছিল ভারতবর্ষ। ভারতবর্ষ তো কোনো ইয়েতে যোগদান করেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধেতে কোনো শক্তি হিসেবে, কিন্তু ব্রিটিশ যোগদান করেছিল। তো ফলে তাদের যা দরকার ছিল, সৈন্যদের খাদ্য বস্ত্র যা কিছু দরকার সব ভারত থেকে নিচ্ছিল। তো ফলে ভারতের অবস্থা বুঝতে পারছো যে শোচনীয় অবস্থা হচ্ছিল। তো সেটারই ফল হচ্ছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব হচ্ছে দুর্ভিক্ষ বা মন্বন্তর, যেটাকে 50-এর মন্বন্তর বলে। 50 কেন বলে? কারণ 1350 বঙ্গাব্দে হয়েছিল, আর ইংরেজিতে বললে 1943 সাল হচ্ছে। তো সেই 50-এর মন্বন্তর এনেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিল, যেটা ব্রিটিশ কর্তৃপক্ষই শুরু করে দিয়েছিল, হিন্দু ইসলামের দাঙ্গাটা। কারণ সেই সময় তোমার ভারতবর্ষ সব যুবক সম্প্রদায় জেগে উঠেছিল, হিন্দু ইসলাম নির্বিশেষে সবাই মিলে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে কিন্তু কাজ শুরু করেছিল, দেশ স্বাধীনের কাজ শুরু করেছিল। কবি সাহিত্যিকরা জসিমউদ্দিন, তোমার কাজী নজরুল ইসলাম, সৈয়দ ওয়ালিউল্লাহ, অনেক লেখক আছেন যারা সেই সম্প্রীতিতে ছড়ানোর কাজ করছিলেন, ইসলাম সমাজ হিন্দু সমাজকে মিলিয়ে মিশিয়ে রাখার কাজ করছিলেন। আমাদের বাঙালি লেখক, কল্লোল যুগের লেখকরা সেই সময় ছিলেন। ফলে কি হচ্ছিল যে হিন্দু মুসলিমের একটা বন্ডিং তৈরি হচ্ছিল, এবং সবাই মিলে যখন একসঙ্গে হচ্ছিল ফলে ব্রিটিশদের প্রবলেম হচ্ছিল। তারা কি করছিল যে যাতে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হলে কি হবে না, তাদের জেকে বসতে আরও সুবিধা হবে, ফলে সেই সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। সেটাও কবি সাহিত্যিকদের কলমে মানে ফুটে উঠেছে। তোমরা এর আগে একটা পড়েছো তুলসী গাছের কাহিনী পড়েছো। তাছাড়া একটা ইয়ে আছে তোমার, আদাব নামের একটা গল্প ছিল না গত বছর, আদাব, হ্যাঁ, ওটাও সেই পরিস্থিতিতেই। ঠিক আছে? তো তাহলে এই সাম্প্রদায়িক দাঙ্গা এটা শেষে কি হলো না, প্রতিটা সম্প্রদায় কি চাইলো, যে নিজের নিজের দেশ চাইলো এবং ভাগ করতে চাইলো। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। ফলে তৈরি হলো পাকিস্তান এবং ভারতবর্ষ। কিন্তু বাংলাদেশে যেহেতু বেশিরভাগই ছিল বাঙালি, উর্দুটা তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল ভাষা, কারণ উর্দু ভাষার প্রায় 30% মতো ছিল, আর বাকি 60% থেকে 65% মতো ছিল বাঙালি। তো তারাই চাইছিল যে বাংলা ভাষাটাই আমাদের এখানকার প্রধান হোক। কিন্তু পূর্ব পাকিস্তান যেহেতু পশ্চিম পাকিস্তান থেকে শোষণ চলছিল বা শাসন চলছিল, তখন সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল মন্ত্রী পরিষদের সঙ্গে। আর ওটার তারপরে রক্তক্ষয়ী সংগ্রামের ফলে বুঝতে পারছো যে বাংলাদেশ কি হয়েছিল না, সেই মাতৃভাষা হিসেবে বাংলাকে পেয়েছিল। কত সালে বলো তো? 1900 উনি কত সালে মাতৃভাষা?
উনিশশো 71 নয়, 71 তো স্বাধীনতা পেয়েছিল। 1971, 1972, হে, 71 72 স্বাধীনতা ছিল। স্বাধীনতা 1951, 51 52 71 1951 72। ভাষা আন্দোলন, হ্যাঁ না, হ্যাঁ না, বলো আগে ঠিক করে সবাই। কত সালে, 51 না 52? একটা 52 আর একটা 71, ঠিক আছে, 51 নয়। 51 তো নয়। আরে বাংলাদেশের যে ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? 52 সালে হবে তো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে। তোমাদের কেন গুলিয়ে যাচ্ছে বলে দিচ্ছি। এক আর দুইয়ের ব্যাপারটা কেন গুলিয়ে যাচ্ছে, ওই যে 71 সালে স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, ওখানে 71, এখানে তাহলে 51 হবে, এরকম ধারণা আছে। এখানে 52, ওখানে 71। হুম, ঠিক আছে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি। আর তারপরে ওখান থেকে বাংলাদেশ বুঝতে পারলো যে আমাদের ইউনিটি একটা তৈরি হয়েছে এবং আমরা স্বাধীনতা ঘোষণা করতে পারি। তারপরে সংগ্রাম হলো প্রায় 20 বছরের মাথায়, আবার তারা কিন্তু স্বাধীনতা পেল। এই যে বিষয়টা আলোচনা করলাম, এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারেই আছে। এটা নিয়েও প্রশ্ন আসবে, সাহিত্যের প্রভাব এগুলো তো পড়ছে না। কারণ খেয়াল করে দেখো সাহিত্যটা কী রকম হচ্ছে। যখন বাংলাদেশ একটা রাজ্য হিসেবে ছিল, অঙ্গরাজ্য হিসেবে ভারতের, তখন সব কবি সাহিত্যিক মিলেমিশে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ফলটা, দুর্ভিক্ষ, মন্বন্তর, সেগুলো বাংলাদেশ কি হিসেবে নিয়েছিল, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসেবে নিয়েছিল 1943 সাল। তখন তো বাংলাদেশ ভারতের মধ্যেই ছিল। তো তাহলে সেই সময় সাহিত্য সবাই মিলেমিশে লিখছিল, তো এটা ভারতীয় সাহিত্য ছিল, ভারতের তথা বাংলা সাহিত্য ছিল। তারপরে 1952 সালে কি হলো, মাতৃভাষার তোমার ইয়ে হলো, ওই একটা আলাদা ইয়ে চাইলো তারা। 47-এ যখন দেশ ভাগ হয়ে গেল, তখন বাংলাদেশ তো আলাদা হয়ে গেল, তখন পূর্ব পাকিস্তান হয়ে গেল। তো তারপর থেকে ওদের সাহিত্যের কিন্তু একটা মোড় ঘুরলো, কারণ তারা তখন একটা আলাদা কান্ট্রি হিসেবে পরিচিত। তাদের সেখান থেকে সাহিত্যটা কিন্তু পরিবর্তন হলো, ওইদিকে কবিগোষ্ঠী আলাদা হলো, এদিকে কবিগোষ্ঠী আলাদা হলো। যদিও এমনি সেই ভ্রাতৃত্বের যে বন্ধন সেটা ছিল, কিন্তু সাহিত্যের যে ক্ষেত্রটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, কারণ বাংলাদেশ তাদের সমাজ, তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ, তাদের অর্থনীতি, সব প্রভাব পড়বে তাদের সাহিত্যে। আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের যে কিছু আছে রাজনৈতিক, আর্থসামাজিক যা কিছু, সেগুলো প্রভাব পড়বে আমাদের সাহিত্যে। তো এইভাবে সাহিত্য দুটো মোড় ঘুরে গেল, বাংলাদেশের সাহিত্য আলাদা হয়ে গেল। ওটা কখন থেকে হলো, 1947-এর পর থেকে। তারপরে বাংলাদেশের ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা, একটা 1952 সালের ভাষা আন্দোলন, আর 1971 সালে তাদের স্বাধীনতা, এই দুটো নিয়েই তাদের বেশিরভাগ সাহিত্য। খেয়াল করে দেখবে কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, নাটক যা আছে, তাদের ভাষা আন্দোলন আর স্বাধীনতা 1971 সালে, এই বিষয়গুলোই তাদের মানে নিয়ে উপজীব্য করে লেখা হচ্ছে বিভিন্ন সাহিত্যের শাখাতে যা কিছু লিখেছেন। আর আমাদের পশ্চিমবঙ্গে তারপরে কি হয়ে গেল, পশ্চিমবঙ্গে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে লেখালেখি শুরু হলো। আমাদের কল্লোল যুগ তো বিশেষভাবে সে সময় প্রভাবিত ছিল। তো এইভাবে সাহিত্য সৃষ্টিগুলো দুটো দেশের বা বাংলাদেশের সাহিত্য নিয়ে এভাবে তোমাদেরকে পড়তে হবে। এই ঘটনাটাই তোমরা লিখতে পারবে, প্রেক্ষাপট যখন দেবে, ওই বাংলাদেশের সাহিত্যের প্রেক্ষাপট আলোচনা করুন, কিভাবে পশ্চিমবঙ্গের সাহিত্য থেকে আলাদা হলো। এইভাবে তোমাকে ওই পার্টগুলো বলতে হবে যে 1943-এ যে মন্বন্তর হয়েছিল, বা তার আগে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেইগুলো একভাবে একসাথেই উপভোগ করেছিল। কিন্তু তারপর থেকে 1947-এর পর থেকে, দেশ বিভাগের পর থেকে কিন্তু তাদের সাহিত্য আলাদা হয়ে যায়। এবার তাদের সাহিত্যে কী কী বিষয় ছিল সেগুলো এবার যেগুলো বললাম সেগুলো লিখতে পারবে। তো সেই আবু ইসহাক, তার কথা বলছি, কথা সাহিত্যিক, তার লেখা যে গ্রন্থগুলো, আলোচ্য বিষয় হচ্ছে যেহেতু উপন্যাস, সূর্য দীঘল বাড়ি 1955 সালে এটা প্রকাশ পায়। তো এই উপন্যাসটাই হচ্ছে তার প্রথম উপন্যাস। এরপরে তিনি আরও উপন্যাস লিখেছেন। এই উপন্যাসের বিষয় বুঝতেই পারছো যে যে চারটা ব্যাপার বললাম সেগুলো সবই ছাপ পড়েছে। এখানে সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপার আছে, বিশ্বযুদ্ধের ব্যাপার আছে, সেটার ফলাফল আছে, দেশ বিভাগের ব্যাপারটা আছে, একটা নতুন স্বাধীন রাষ্ট্র গড়ার যে কথা সেটাও এখানে আমরা পাচ্ছি। আর হচ্ছে তার দ্বিতীয় যে উপন্যাস, সেটার নাম হচ্ছে পদ্মার পলিদ্বীপ, 1986 সালে, মানে স্বাধীনতার পরে এটা প্রকাশ পেয়েছিল তাদের। পলিদ্বীপ, পদ্মার পলিদ্বীপ, দ্বিতীয় উপন্যাস। এখানে পদ্মা নদীর বুকে
সেই শ্রমজীবী মানুষের যে কাহিনী সেটাই প্রতিফলিত হচ্ছে। যেমন পদ্মা নদীর মাঝি আছে উপন্যাস, কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। সেরকমই একটা আঞ্চলিক উপন্যাস বলতে পারো, পদ্মার পলিতে। তৃতীয় তার উপন্যাসে, কি বলছো? হ্যাঁ, কি বললাম, দ্বিতীয় উপন্যাসের কথা বলছি, তার দ্বিতীয় উপন্যাস। এটা একটা আঞ্চলিক উপন্যাস, এটা তোমার সেই যেরকম পদ্মা নদীর মাঝিতে শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের কথা আছে, এখানেও সেই সেই বিষয়গুলোই আছে, অস্তিত্ব লড়াইয়ের সংগ্রাম। পদ্মার পলি দ্বীপ। আর তৃতীয়, হ্যাঁ পলিদ্বীপ, এগুলো আমি নোটে তোমাদের সব দিয়ে দেবো। তৃতীয় উপন্যাস হচ্ছে মানে তার গোয়েন্দামূলক উপন্যাস, মানে আহ, সেটার নাম হচ্ছে তোমার, ওই তো বললো অনিতা, জাল। মূলত এই উপন্যাসগুলোই হচ্ছে তার মানে বিশেষ উপন্যাস বা উল্লেখযোগ্য উপন্যাস বলতে পারো। তার উল্লেখযোগ্য গল্প রয়েছে বেশ কিছু। একটা প্রথম গল্প কি নাম বললাম, যেটা নজরুল ইসলামের পত্রিকাতে প্রকাশ পেয়েছিল, হুম, অভিশাপ। এছাড়াও আরও অনেক গল্প তিনি লিখেছেন, গল্প গ্রন্থ যেমন আছে হারেম, তারপরে মহাপাত্র। হারেমটা হচ্ছে 1962 সালে, মহাপাত্র হচ্ছে 1963 সালে। তো তার যে কথা সাহিত্যের যে বিষয়গুলো গল্প উপন্যাসে, সেখানে সাধারণ মানুষের কথা আছে, দরিদ্র মানুষের কথা, শ্রমজীবী মানুষের কথা, যুদ্ধ সংগ্রাম, দেশ বিভাগ, যা কিছু ওই যে বললাম যে বাংলাদেশ যখন আলাদা হয়েছে ভারতবর্ষ থেকে, তারপর থেকে যা কিছু বিষয় ঘটেছে তাদের আর্থ সামাজিক রাজনৈতিক যা কিছু পরিবর্তন ঘটেছে, সেগুলো সব কিছুই কিন্তু প্রতিফলিত হয়েছে তার লেখাতে। এবং বাংলাদেশের একজন সাহিত্যিক হিসেবে তিনি বিভিন্ন মানে পুরস্কারও পেয়েছেন। সবথেকে বড় পুরস্কার যেটা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন 1963 সালে। এছাড়াও আরও অনেক কিছু, একুশে পদক যেটা সবথেকে বড় পুরস্কার বাংলাদেশের, একুশে পদক মানে ওই 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে 1997 সালে একুশে পদক পেয়েছেন। স্বাধীনতা পদক একটা দেওয়া হয়, ওটাও তিনি পেয়েছেন। গোয়েন্দা গল্প লিখেছেন, তো শিশু একাডেমিক পদকটাও তিনি পেয়েছেন। 2003 সালে তার মৃত্যু হয়েছিল, তখন তিনি ঢাকাতে ছিলেন। তো সেই আবু ইসহাকের একটা উল্লেখযোগ্য উপন্যাস তথা প্রথম উপন্যাস সূর্য দীঘল বাড়ি, প্রকাশকাল 1955। তখন বাংলাদেশে ছিলেন নাকি ভারতবর্ষে ছিলেন, বল? 1955 সালে। বাংলাদেশ তখন স্বাধীন রাষ্ট্র ছিল নাকি ভারতের অন্তর্গত ছিল? ভারতের পরাধীন রাষ্ট্র ছিল। পরাধীন রাষ্ট্র ছিল কিন্তু ভারত থেকে আলাদা ছিল। বাংলাদেশ পরাধীন রাষ্ট্র ছিল কিন্তু বাংলাদেশ তখন তো নাম ছিল না। 1955 সালে নাম ছিল পূর্ব পাকিস্তান। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখবে। তখন তার নাম ছিল পূর্ব পাকিস্তান। তাহলে সূর্য দীঘল বাড়ি যখন লিখছেন তখন তিনি আছেন পূর্ব পাকিস্তানে। তো এটার প্রেক্ষাপট দেখো, আমি যে ছবিটা তোমাদের পাঠালাম ওখানে পরপর সাজিয়ে দিয়েছি যাতে বুঝতে পারো বিষয়টা। 50-এর মন্বন্তর মানে 1350 যেহেতু বঙ্গাব্দ, তার জন্য 50-এর মন্বন্তর বলা হয়। সেটা কিসের কারণে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে হয়েছিল। তারপরে দেশ বিভাগ 1947 সালে যখন হলো, এই দেশ বিভাগ, 50-এর মন্বন্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি, সাম্প্রদায়িক দাঙ্গা কিছুটা, এইসব বিষয়ের যে মানে ঘটনাকে নিয়ে বা সেটার নির্যাস আমরা পাবো সূর্য দীঘল বাড়িতে। তার সঙ্গে কিছু ধর্মীয় কুসংস্কারও জড়িয়ে আছে, বিভিন্ন চরিত্র সেগুলোকে বহন করছে। দেখতে পাবে বেশ বেশ কিছু চরিত্র রয়েছে যারা এই কুসংস্কারগুলোকে, দেখা যায় ফকির চরিত্র আছে, সফির মা আছে, অনেক চরিত্র আছে যারা এই কুসংস্কারগুলোকে প্রশ্রয় দিচ্ছে। যেহেতু নিরক্ষর মানুষ বেশিরভাগ, তারা কিন্তু এগুলোকে প্রশ্রয় দেয়। তার বিপরীত ধর্মী চরিত্রও আছে, যেমন ডাক্তার আছে। আর যেটা মূল চরিত্র জয়গুণ, সেও উল্টো দিকে উল্টো দিকে থাকছে, এই যে কুসংস্কার আছে তার উল্টো দিকে। আসলে কি মানুষের কুসংস্কার বা ধর্মীয় রীতিনীতি কখন মানে? যখন তোমার কালকের খাবার জোগাড় থাকবে তখন। যদি খাবার কালকে জোগাড় না থাকে, দিন আনা দিন খাওয়া মানুষগুলো, তাদের অত ধর্মীয় রীতিনীতি তারা কিন্তু মানে না। এমন পরিস্থিতি হয়ে যায় তখন তারা কিন্তু ধর্মকে সাইডে রাখে এবং কিভাবে বাঁচবো, বাঁচার সংগ্রামে
লড়তে থাকে। এবার কিছু ব্যতিক্রমী মানুষ থাকে, তাদের কাছে জীবনের থেকে ধর্মটাই বেশি, জীবনের থেকে তাদের কাছে ধর্মটাই বেশি, সে মরে যাবে কিন্তু ধর্মের খেলাফ করবে না। এরকম ঘটনাও পেয়েছো তোমরা, ইয়েতে পাবে, কি নাম, ছেঁড়া তার, ছেঁড়া তার নাটক পড়েছো কেউ? তুলসী লাহিড়ীর ছেঁড়া তার, স্কুলে পড়ে থাকবে, স্কুলে সিলেবাসে আগে ছিল, ওল্ড সিলেবাসে ছেঁড়া তার নাট্যাংশ ছিল, পুরোটা ছিল না। সেই রহিম, আর তারপর তোমার সেই তার দিলরুবা। সেটা দিয়ে আর পড়েছে মনে হয় ছাড়াটা। তুলসী লাহিড়ীর আলোচনা ছিল। তো সেই ব্যাপার হচ্ছে যে কিছু ব্যতিক্রমী মানুষ থাকে, কিন্তু অনেক দেখবে সম্প্রদায়, মানে হিন্দু ইসলাম যে কোনো সম্প্রদায়, কিন্তু যখন চাপ পড়ে সংসারে হাল টানতে হয়, তখন কিন্তু ধর্মটা অতটা প্রভাব ফেলতে পারে না। তো ব্যাপার হচ্ছে যে ধর্ম প্রভাব ফেলতে পারে না মানে কি, ধর্মের গোড়ামির কথা বলছি, সংস্কারের কথা বলছি, কুসংস্কারের কথা বলছি, এগুলোর কথা বলছে, তখন কিন্তু সে বাস্তবটাকেই বেশি একসেপ্ট করে। তো প্রধান চরিত্র হচ্ছে এখানে জয়গুণ, তাকে দিয়েই উপন্যাসের শুরু, তাকে দিয়ে উপন্যাসের শেষ। উপন্যাসটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা যেটাকে আমরা বলি সেই নবান্ন নাটক পড়েছো? নবান্ন কার লেখা বলো তো? এটাও তো শুনেছো, গত বছর তো সিলেবাসে ছিল, বিজন ভট্টাচার্যের নবান্ন। ওখানেও দুর্ভিক্ষ আছে, ওখানেও মন্বন্তর আছে। যখন মানুষগুলো দেখছে যে এত দুর্ভিক্ষ, চাল নেই, ইয়ে নেই, অন্য সংস্থান নেই গ্রামে, তখন সবাই শহরমুখী হচ্ছে। আমিনপুর গ্রামের কথা আছে দেখবে, সবাই শহরে চলে যাচ্ছে। শহরে গিয়ে সেই বড় লোকদের উচ্ছিষ্ট সেই খাবারগুলো যেগুলো কুকুরে খাচ্ছে, সেগুলোকে নিয়ে কাড়াকাড়ি সবাই করছে। মানে ওখানে কি, ওখানে ধনী মানুষরা আরও কৃপণ, তারা মানে খাবার, মানে বাসি খাবারগুলো পর্যন্ত মানে দিতে চায় না সাধারণ মানুষদেরকে। তো সেই নিরন্ন বুভুক্ষ মানুষগুলো দেখছে শহরে গিয়েও কোনো উপায় নেই, তখন তারা আবার ফিরে আসছে, গ্রামমুখী হচ্ছে। নবান্ন নাটকেও সেটা দেখানো হয়েছে, ওরা এসে কিন্তু আবার চাষাবাদ করছে, অনেক মানুষের মৃত্যু হচ্ছে। তো এটা সত্যি ঘটনা পুরোটাই, কারণ সেই বিশ্ব যুদ্ধোত্তর পরিস্থিতি যে মন্বন্তর হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা গিয়েছিল, অনাহারে মারা গিয়েছিল। মানে কিছুক্ষণ পর পরই শুনতে পাচ্ছিল যে ওর বাড়িতে এ মারা গেল, এর বাড়িতে এ মারা গেল, মানে না খেতে পেয়ে মারা যাচ্ছে, এরকম ঘটনা ঘটছিল। মানে কেমন একটা বীভৎস অবস্থা। সেই লাশগুলোকে ধর্ম সংস্কার অনুযায়ী মানে কেউ দাফন করছে, কেউ পোড়াচ্ছে, সেটাও হতো না, সেটাও করা যেত না। মানে ভাবো একটা গ্রামে চারপাশে লাশ ছড়িয়ে আছে, মানুষ খেতে পাচ্ছে না। যেরকম রাস্তাঘাটে যেরকম কোনো একটা যদি পোকামাকড় মরে পড়ে থাকে গ্রাহ্য করে না, সেরকম মানুষেরও ওরকম একটা অবস্থা হয়েছিল। তো যাই হোক, সেই পরিস্থিতিতে যখন দেখছে যে শহর থেকেও কিছু পাওয়া যাচ্ছে না, তখন গ্রামে সবাই ফিরে আসছে। এই যে জায়গাটা, এটা নবান্ন নাটকও দেখতে পাবে, আর এই সূর্য দীঘল বাড়িতেও দেখতে পাবে। আর তারপর থেকে শুরু হচ্ছে সূর্য দীঘল বাড়ির বিষয়বস্তুটা, সেই একটা ফ্যামিলিকে দিয়ে শুরু হচ্ছে, যেটা হচ্ছে জয়গুণ। জয়গুণ প্রতিনিধিত্ব করছে প্রধান চরিত্র জয়গুণ। জয়গুণ হচ্ছে একজন সংগ্রাম সংগ্রামী নারী। তো সেই জয়গুণ তার দুটো সন্তানকে নিয়ে ফিরে আসছে বাকি লোকগুলোর মতোই গ্রামে, এবং সে থাকার ঠাঁই পর্যন্ত যখন পাচ্ছে না, তখন সে সেই পিতার যে জায়গা, যেটাতে কিছুটা অংশ, তার অর্ধেকটা অংশ রয়েছে, যেটার নাম হচ্ছে সূর্য দীঘল বাড়ি। কেন সূর্য দীঘল বাড়ি সেটা তো বললাম, এটা নামকরণের সার্থকতা আসতে পারে, নামটা যেহেতু একটু অন্যরকম, যে সূর্যভেদ থাকলে কিন্তু অনেক, সেটা সম্পর্কে অনেক মিথ তৈরি হয়, কুসংস্কার থাকে, বাস্তুদোষের বাড়ি বলা হয়। তো সেই সূর্য দীঘল বাড়ি অর্ধেক অংশ আবার ওখানে আরেকজনের রয়েছে, যে মহিলাটাকে বলা হয় সফির মা। সে কুসংস্কারাচ্ছন্ন একজন নিরক্ষর মহিলা, 50 বছর তার বয়স, আর চোখের দৃষ্টি কিছুটা চলে গেছে, তাকে কানা বুড়িও বলে অনেকে। তো সেই সফির মা, আর এখানে জয়গুণ, সফির মা চরিত্রটা, তারও 8টা সন্তান ছিল, তার মধ্যে দেখবে 8টা না 9টা সন্তান আছে তার, তার মধ্যে সবার মৃত্যু হয়েছে, একজন বেঁচে আছে। তো সেই সফির মা আর এখানে জয়গুণ, এরা কিন্তু থাকছে দুইজন মহিলা, পুরুষ কিন্তু নেই এই বাড়িটাতে। সেই দুজন মহিলায় থাকা সেই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি হিসেবে চিহ্নিত রয়েছে, কারণ ওই বাড়িতে জিন থেকে শুরু করে ইসলাম সমাজে যেগুলো প্রচলিত রয়েছে মিথগুলো, সেইগুলো রয়েছে, কুসংস্কারগুলো ওখানে রয়েছে, যে বাড়িতে থাকা যায় না, অশুভ বাড়ি, মানুষ কোনোদিন থাকবে না ওখানে। কি হবে না, শুধু লাশ হবে, মানুষ কিন্তু মারা যাবে পরপর।
আর মানে বেশ কিছু অলৌকিক ঘটনাও ঘটেছে যেগুলো সাক্ষী হয়ে আছে ওই বাড়িটা। তো সেই হিসেবে সবাই কিন্তু ওটাকে অশুভ মনে করে। তবে একটা তাল গাছ আছে ওখানে লম্বা, সেই তাল গাছটাকে সবাই কিন্তু শুভ মনে করে। তো সেই জয়গুণ, এবার জয়গুণ কে, তার চরিত্র, তার বিষয়, এগুলো যদি জেনে নাও তাহলে উপন্যাসটা আগে যেতে সুবিধা হবে। জয়গুণ একজন সংগ্রামী নারী এবং তার যে সময়ে সে সূর্যদিগল বাড়িতে সে শহর থেকে আর 5টা মানুষের মতো শহর থেকে ফিরে এলো আশাহত হয়ে, তারপরে তার যদি ফ্ল্যাশব্যাকে যায় যে তার কি কি ঘটনা ঘটেছে জীবনে, তার সন্তান আছে অথচ তার স্বামী কোথায় গেল। তো জয়গুণ তার প্রথম স্বামীর নাম হচ্ছে জব্বর মুন্সি। ছকটা দেখবে, ছকটা দেখলে বুঝতে পারবে, এমনি শুনে যতটা না বুঝবে, ছকটা আমি ওই জন্যই করেছি, প্রচুর চরিত্র আছে এখানে। আমি তো তার চরিত্রগুলো সবগুলো লিখিনি, এখানে কমসে কম 12-14টা চরিত্রের নাম লিখেছি আমি, আরও বেশি আছে, মানে অনেক চরিত্র আছে যেগুলোকে গৌণ চরিত্র বলবো। যারা একদম খটিয়ে পড়েছো তারা বুঝতে পারবে চরিত্রগুলো। তো অতগুলো না মনে রাখলেও হবে, মোটামুটি এখানে 7-8টা চরিত্র তোমাকে মনে রাখতে হবে উপন্যাসে, যেগুলো প্রধান প্রধান আছে। তো জয়গুণ যে মহিলা, তার প্রথম স্বামীর নাম হচ্ছে জব্বর মুন্সি। তার মৃত্যু হয়েছে। জব্বর মুন্সির সঙ্গে যখন তার বিয়ে হয়েছিল তখন একটা সন্তান হয়েছিল। কি নাম বলো তো? অনিতা বলতে পারবে, তনুশ্রী বলতে পারবে, যারা পড়েছে, দীপ্তি বলতে পারবে। হাসু। তো সেই হাসু, তার প্রথম সন্তান হচ্ছে আহ, কার না, জয়গুণের। এবং তার স্বামী যখন মারা যাচ্ছে তখন জয়গুণ আবার দ্বিতীয় যে বিয়ে হচ্ছে, দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে করিম বক্স। করিম বক্সের বয়সটা দেখানো হয়েছে 45, ফ্ল্যাশব্যাকে তার 43 বা যৌবনকালকেও দেখানো হয়েছে। ফ্ল্যাশব্যাকে মানে কি, তার অতীতকে যখন দেখানো হচ্ছে, কিন্তু যখন উপন্যাসে দেখানো হচ্ছে তখন তার বয়স হচ্ছে প্রায় 45 বছর। মানে বুঝতেই পারছো, মাঝামাঝি বয়সের একটা মানুষ। প্রথম স্বামী যে জব্বর মুন্সির কথা বললাম, অনেকটা মানে ধর্মীয় রীতিনীতি অনুশাসন এগুলো মেনে চলতো, একটু গোড়া ধর্মীয় ছিল তার প্রথম স্বামী, তার জন্য স্ত্রীকে সে পর্দা করে রাখতো। দ্বিতীয় স্বামী কি হচ্ছে, দ্বিতীয় স্বামী তো কুসংস্কার তো মানেই, তার সঙ্গে আরও কি হচ্ছে মানে বিশাল প্রতাপ, তার যৌবনকালে সে কিন্তু একদম সেই লাঠিয়ালের মতোই ছিল, তার কাছে একটা সবসময় লাঠি থাকে এবং সে কথা কম বলে মারতোই বেশি মানুষকে, এরকম ছিল। হ্যাঁ। আর তারপরে বয়স যত বাড়ছে তখন তার নিস্তেজ হয়ে যাচ্ছে, কিন্তু রাগটা তার কিন্তু আছে। চরিত্রে একটা নারী লোলুপতার বিষয় আছে, যেহেতু তার একাধিক স্ত্রীর এখানে আমরা খবর পাচ্ছি, 3টে স্ত্রী তার পরপর। ঠিক আছে। প্রথম স্ত্রীর নাম হচ্ছে মেহেরুন, মেহেরুনের সঙ্গে সে বিয়ে করেছিল এবং দ্বিতীয়বার সে বিয়ে করছে এই জয়গুণকে। তো করিম বক্সের কথা বলছি, করিম বক্সের 3টে স্ত্রী আগে জেনে নাও। প্রথম স্ত্রী হচ্ছে মেহরুন, দ্বিতীয় স্ত্রী জয়গুণ, তৃতীয় স্ত্রীর নাম হচ্ছে আঞ্জুমান। তো সেই করিম বক্স প্রথম যে স্ত্রী তার ছিল, তার নাম ছিল মেহরুন এবং তার একটা পুত্র হয়েছিল মেহরুনের সঙ্গে বিয়ের পরে। তার নাম হচ্ছে রহিম বক্স বা রহিম বশ লেখা আছে দেখবে। তো সেই পুত্রটা আছে। আর মেহরুনকে সে কি করেছে না, একবার সে এক মিনিট, হুম, মৃত্যু হয়েছিল তার। হুম। মাথাতে মেরেছিল, তার আঘাত করেছিল এবং সেই স্ত্রী তার আত্মহত্যা করেছিল, মানে মারা গেছে প্রথম স্ত্রী। এর প্রথম স্ত্রী মারা গেছে করিম বক্সের, আর ওইদিকে জয়গুণের প্রথম স্বামী মারা গেছে, ফলে দুজনের বিয়ে হয়েছে। এটা অনেকটা সেই ইয়ের মতো, তোমরা একটা গল্প আছে, রস গল্প আছে নরেন্দ্র মিত্রের, ওখানে মোতালেফ বলে একটা চরিত্র আছে। ও প্রথমে সেই ফুলজানকে বিয়ে করছে, তারপর ফুলবানুকে বিয়ে করছে, বিয়ে মানে কি নিকাহ করছে। তা ওইভাবে দেখবে ওখানে এরও আগের স্ত্রী ছিল, ওরও আগের স্বামী ছিল, ওখানে যে ঘটনাটা আছে ওরকম এখানে বিয়ের দিকটা দেখতে পাবে। তো সেই করিম বক্সের তাহলে দ্বিতীয় স্ত্রী হলো জয়গুণ, আর জয়গুণের দ্বিতীয় স্বামী হচ্ছে তাহলে এখানে করিম বক্স। তো যখন বিয়ে হলো, এইদিকে তোমার খেয়াল করে দেখো, একটা সন্তান আছে জয়গুণের, জয়গুণের একটা সন্তান আছে, ছেলের নাম হচ্ছে হাসু, আগের পক্ষের স্বামীর। আর এদিকে করিম বক্সের একটা মেয়ে আছে, যার নাম হচ্ছে, মেয়ে বলছি, তোমার ছেলে আছে যার নাম হচ্ছে রহিম বক্স। এবারে দুজনে যখন বিয়ে হচ্ছে, করিম বক্সের আর জয়গুণের, তখন তাদের আরও 3টে সন্তান হচ্ছে। প্রথম সন্তান হচ্ছে মাইমুন, মেয়ে, আর দ্বিতীয় পুত্র হচ্ছে কাশু,
ওই হাসুর সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে কাসু। আরেকটা সন্তান ছিল যখন ওই দুর্ভিক্ষ চলছিল, যখন সে গ্রাম থেকে শহরে গিয়েছিল, সেই সময় একটা সদ্যোজাত সন্তান ছিল, কন্যা ছিল, সেটা কিন্তু এই দুর্ভিক্ষ পীড়িত হয়ে মানে অনাহারে মারা যায় সেই শিশুটা। তো এবারে হচ্ছে গিয়ে এই তিনটে সন্তানের মধ্যে তাহলে বুঝতে পারছো দুটো সন্তান আছে। এবারে করিম বক্সের তাহলে এই দুটো সন্তান হচ্ছে করিম বক্সের এই নিজের, তার ঔরসজাত মাইমুন আর কাসু। কিন্তু আগের যে হাসুর কথা বললাম, সেই হাসু কিন্তু করিম বক্সের ছেলে নয়। ফলে যখন এদের বিচ্ছেদ হলো, মানে তালাক হলো, তালাক দিয়ে দেয় এই দুর্ভিক্ষের সময়ে, কিন্তু তালাক দিয়ে দিয়েছিল করিম বক্স তার স্ত্রী জয়গুনকে, বিনা কারণে তালাক দিয়েছিল। ফলে পুত্র সন্তান এগুলোও ভাগাভাগি হয়ে গেছিল। শুধুমাত্র কাসুকে নিয়ে গেছিল করিম বক্স। কাসু তার নিজের সন্তান, মেয়ে যেহেতু মাইমুন মেয়েকে নিয়ে যায়নি, মেয়ের নিলে একটা দায়িত্ব আছে, তারপরে মেয়ের অনেক ব্যাপার আছে, তার জন্য সে পুত্রকে নিয়ে গেছে, শুধু কাসুকে নিয়ে গেছে নিজের বাড়িতে। আর নিজের বাড়িতে বলতে কি, সেখানে আরেকটা বিয়েও করেছে, তার নাম হচ্ছে অঞ্জুমান। তার আবার একটা কন্যা হয়েছে, তার নাম হচ্ছে ফুলি। বুঝতে পারলে? একসঙ্গে বলছি গুলিয়ে যাবে, কিন্তু তোমরা ছকটা দেখবে, ছকটা দেখলে বুঝতে পারবে বিষয়টা। তো তাহলে করিম বক্স কাকে নিয়ে আছে? তার একটা স্ত্রী আছে, নাম হচ্ছে আঞ্জুমান, আর একটা কন্যা আছে ফুলি, আর একটা আগের পক্ষের মানে জয়গুনের সঙ্গে বিয়ে হয়েছিল তখন যে সন্তান হয়েছিল কাসু, তাকে নিয়ে আছে। আর এদিকে দেখা যাচ্ছে জয়গুন তাহলে কাকে নিয়ে আছে? আগের পক্ষের সেই ছেলেটাকে নিয়ে আছে, স্বামীর হাসু। আর এই করিম বক্সের সঙ্গে বিয়ে হওয়ার পরে যে মেয়েটা হয়েছিল মাইমুন, তাকে নিয়ে আছে। মাইমুনের বয়স হচ্ছে 10 বছর মতো, আর হাসু তার থেকে বড়, বুঝতেই পারছো কিভাবে সংসার চলবে এবারে। ওদিকে তো না হয় তোমার চলে গেল করিম বক্স, নিজের বাড়ি চলে গেল, আর একটা বিয়ে করলো, ও চলছে ঠিক সংসার। কিন্তু এদিকে জয়গুণ একজন নারী একটা সন্তানকে নিয়ে আর একটা কন্যাকে নিয়ে কিভাবে জীবনযাপন করছে। না সেই হাসু কি করছে, সে দিনমজুরের কাজ করছে, কুলির কাজ করছে, মোট বইছে এদিকে। আর জয়গুণ কি করছে? না জয়গুণ প্রথম দিকে তার কাজ দেওয়া আছে, বাড়ি বাড়ি সে কাজ করে বেড়াচ্ছে, কিন্তু তার সঙ্গে আরেকটা মহিলা থাকে ওই বাড়িতে, অর্ধেক অংশ যার আছে, কি নাম বললাম? হ্যাঁ, সূর্যদিগল বাড়িতে আরেকজন মহিলা থাকে যার নাম হচ্ছে শফির মা। নাম নয়, তাকে শফির মাই বলা হয়েছে। তো সেই তাকে, মা হচ্ছে ওই জয়গুনেরই ভাইয়ের বউ। হ্যাঁ, হ্যাঁ, ভাতৃ বলে, হ্যাঁ। হুম, তো সেই কানা বুড়িও তাকে বলা হয়, এরকম নামেই ডাকা হচ্ছে এখানে দেখবে উপন্যাসে, ওরকমই কোথাও শফির মা বলছে, কোথাও কানা বুড়ি বলছে। তো ব্যাপার হচ্ছে যে এভাবে তারা থাকছে, আর চিন্তা হচ্ছে তার কন্যাকে নিয়ে বা পুত্রকে নিয়ে, যে নিজে খেতে পাচ্ছে না, সন্তানদের কিভাবে সে মানুষ করবে বা খাওয়া দাওয়া করাবে। একে তো আবার তাদের বাড়ি নেই, সেই বাড়িটা যেটা সূর্য দিঘল বাড়ি, লোকে এটা নিয়ে বিভিন্ন কথা বলে, এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে কুসংস্কার তো আছে, তার সঙ্গে আরও রাজনৈতিক ব্যাপার এখানে জড়িয়ে রয়েছে। সমাজে বিভিন্ন মানুষ আছে, একজন নারী যদি কম বয়সী হয় এবং তার যদি স্বামী না থাকে, তাহলে পাড়াতে কীরকম একটা সমাজে তাকে লাঞ্ছনা সহ্য করতে হয়, বিভিন্ন প্রলোভন দিচ্ছে, অনেকে অত্যাচার করছে। এখানে যে চরিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, ইমাম আছে, গদু বলে একটা চরিত্র আছে, গদু প্রধান, যে গ্রামের প্রধান গদু প্রধান বলা হচ্ছে, সে জ্বালাতন করছে। ফকির নিচের কার্য সিদ্ধি করার জন্য আসছে, ফকির কি করছে, তারও খারাপ নজর, আবার সেও চরিত্রহীন ফকিরটাও। তো সেও আবার সেই জল পড়া টড়া ঘরটাকে ঘিরে দেওয়া, নিজের একটা পাকাপোক্ত ব্যবস্থা করে নিচ্ছে যে এত টাকা দিতে হবে, এই কাজ করতে হবে, তাহলে তোমাদের এই ঘরটাতে সেই জিনটা থাকবে না, বা এরকমভাবে, মানে বুঝতে পারছো কুসংস্কারও আছে, রাজনৈতিক ষড়যন্ত্র। গদু প্রধান যেমন, ও তো রাজনৈতিক ষড়যন্ত্র করছে, কোনোভাবেই পারছে না সেই একই সিদ্ধান্তে অনড় জয়গুণের মানে মত পরিবর্তন করতে, তাকে বিভিন্নভাবে পেতে চাইছে। অথচ গদু প্রধান রয়েছে, তার 3টি স্ত্রী অলরেডি রয়েছে, সে আবার মানে এতটাই নারী লোলুপতা তার মধ্যে আছে, সে জয়গুণকেও আরও পেতে চাইছে। তো এই বিভিন্ন সংগ্রামের মধ্যে লড়াই করছে একদিকে, তার দিকে আবার একটা, তার থেকে আছে বড় ব্যাপার একটা দুর্ভিক্ষের একটা থাবা, যেটা মন্বন্তর। সেই সময় কাজ পাওয়া মুশকিল ছিল, তবু সে ভিক্ষা করেনি, কিন্তু জয়গুণ ভিক্ষা করছে, কে? শফির মা ভিক্ষা করতে চলে যাচ্ছে, কিন্তু জয়গুণ ভিক্ষা করেনি, সে বাড়ি বাড়ি কাজ করছে, এবং সে চাইছে যে কোনোভাবে এই জায়গাটা থেকে আমাকে বেরোতে হবে। সে সন্তানের প্রতি, পুরুষতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক সমাজ, সন্তানের প্রতি একটা আলাদা স্নেহ থাকে সবারই, তো সে ছেলেটার প্রতি একটু বেশি দৃষ্টিপাত করে। ওদিকে মেয়েটাকে খাবার যখন দেয় তখনও সেই বসেই, কিন্তু সেই মেয়েকে হয়তো কম খেতে দিচ্ছে, ছেলেকে বেশি দিচ্ছে। এটা একটা ব্যাপার থাকেই সমাজের মধ্যে। কখনো তার মনে হচ্ছে যে মেয়ের শরীরটা খারাপ হয়েছে, যে দিন দিন 10 বছরের সেই
মাইমুন তাকে দেখতে লাগছে 7 বছরের মেয়ে মনে হচ্ছে। সে কখনো নিজের ভাগটা কেটেও তার মেয়েকে দেয়। মাইমুন কিন্তু একদম সহজ সরল নম্র একটা মেয়ে। সে ওই ছোটোখাটো কাজগুলো করছে বাড়ির, তার সঙ্গে সেই তোমার দেখবে হাঁসের ডিম মুরগির ডিমের ব্যাপার আছে, যেগুলো নিয়ে সেই বিক্রি করার একটা ব্যাপার আছে, এইসব নিয়ে সে কিন্তু আছে। তাকে নিয়ে অত আলোচনা হয়নি। তার বিয়েটা নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল যখন তার বিয়ে ঠিক করেছিল। বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছিল না, তোমার ওসমানের, হ্যাঁ ওসমানের সঙ্গে, সোলেমানের পুত্র ওসমানের সঙ্গে হয়েছিল। এবারে বিয়ে হয়ে যাবে মেয়েটার, ফলে কেন বিয়ে দিচ্ছে না, একটা ঘরের একজন ক্যান্ডিডেট কম হবে, তাতে তার সংসারটা চালাতে সুবিধা হবে, এটা একটা প্রধান কারণ। কিন্তু আবার কি হবে, মেয়েটা যদি শ্বশুর বাড়িতে যায় তা সে একটা সেটেল হয়ে যাবে, তাহলে তার মেয়েরও চিন্তা থাকবে না, মেয়ে ভালোভাবে সংসার থাকবে, খেতে পাবে দুমুঠো, আর এদিকে তার ঘরের একটা ক্যান্ডিডেট কমবে। এটার জন্য সে কিন্তু মেয়েকে বিয়ে দিয়েছিল। এবং বিয়ের যখন হয়েছিল, যেই দিন বিয়ে, সেই দিন আবার ওই গদু প্রধান আছে, ইমাম আছে, এরা ঝামেলা সৃষ্টি করেছিল। এমনিতে তো জয়গুণকে পায়নি অনেক চেষ্টা করেও, ফকির থেকে শুরু করে তোমার গদু প্রধান থেকে শুরু করে যারা পায়নি তারা কি করেছে, তারা সবাই মিলে ষড়যন্ত্র করছে। মূলত প্রধান হচ্ছে গদু প্রধান, এমনি তো গ্রামের প্রধান ছিল আর ষড়যন্ত্রেরও প্রধান সে ছিল, দুই দিক থেকেই প্রধান কিন্তু সে। তো সেই গতপ্রধান সেদিন ঝামেলা সৃষ্টি করেছিল যে সে কিন্তু কোনো কিছু নিয়ম কানুন মানে না, পর্দা করে না, এই নারীটার মেয়ের বিয়ে দেওয়া হবে না, এইভাবে তাকে কিন্তু শাসায় এবং তাকে বলে যে সব নিয়ম কিন্তু তাকে পালন করতে হবে, ইসলাম ধর্মে যা কিছু আছে নারীদের যেগুলো করতে হয় সেগুলো তাকে করতে হবে, তাহলে তার মেয়ের বিয়ে হবে। সেইগুলো কিন্তু জয়গুণ দেখছে যে কিছু করার নেই, তাকে কিন্তু এখানে হার মানতে হয়েছিল প্রথমবার, এবং সে হার মেনে সব মেনে নিয়েছিল যাতে মেয়েটা বিয়ে হয়, মেয়েটার কোনো একটা সুরাহা হয়। তারপরে কিন্তু সব মানার পরে তার মেয়ের বিয়ে হয়েছিল। কিন্তু সেই মেয়ে মাইমুনের বিয়ে হওয়ার পরে তার শ্বশুর বাড়িতে কিন্তু সে টিকতে পারেনি, তার শ্বশুর শাশুড়ি তাকে কিন্তু তাড়িয়ে দেয়। আবার মাইমুন ফিরে আসে সেই মায়ের কাছে। এরপরে তাকে তো আর সেই ইসলাম ধর্মে যা কিছু নিয়ম আছে রীতিনীতি সেগুলো কিন্তু সে আর মানেনি। এরপর থেকে কিন্তু সে জীবন সংগ্রামে নেমেছে সেই সন্তানকে এবং কন্যাকে নিয়ে। সে কী করেছে, ব্যবসা শুরু করেছে। দুর্ভিক্ষের দিনে সেই চাল বিক্রি করছে, 1 গ্রাম থেকে আনছে, এবং ময়মনসিংহের কথা আছে দেখবে, 1 গ্রাম থেকে চাল নিয়ে আসছে আর 1 গ্রামে গিয়ে বিক্রি করছে রাতের অন্ধকারে, রেল স্টেশনে, বিভিন্ন জায়গা থেকে ঘটনা আছে। একটা নারী, একটা মেয়ে কতটা কষ্ট সহ্য করছে সেগুলো এখানে দেখানো হচ্ছে, যে তাকে কিন্তু পুরুষের মতো যেতে হচ্ছে রাত আঁধার এগুলো উপেক্ষা করে, মানে আর চারিদিকে বুঝতেই পারছো সেই নরপিশাচ যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে, সব কিছু উপেক্ষা করে কিন্তু তাকে জীবন সংগ্রামে নেমে যেতে হয়েছে। এদিকে আবার কি হচ্ছে না, তোমার আরেকটা পক্ষ যেটা কথা বলছিলাম, তার স্বামী, দ্বিতীয় পক্ষের স্বামী করিম বক্স, ওইদিকে তার স্ত্রীকে নিয়ে সে আছে, যার নাম হচ্ছে কি নাম, তৃতীয় স্ত্রী যাকে নিয়ে আছে তার স্বামী আঞ্জুমান, ঠিক আছে। এবারে ওই সে তার সন্তানকে কিন্তু খুব ভালোবাসে, মানে এমনি সে সব কিছু সন্তান, কিন্তু নিজের সন্তানকে সে ছাড়তে চায় না। কাশুকে, কাশুকে সে কোনো মতেই সে যেতে দিতে চাইবে না তার পূর্বের স্ত্রীর কাছে, মানে যার যেটা আসল তার মা, তার আসল মা তো হচ্ছে জয়গুণ, জয়গুণের কাছে যেতে দিতে চায় না। কাশু যখন জানতে পেরেছিল সফির মায়ের কাছে তার মা আছে, তার মায়ের পরিচয় সব কিছু জানতে পেরেছিল, তখন সে কিন্তু যেতে চেয়েছিল, কিন্তু যেতে দেয়নি। যখন সফির মা এসেছে তাকেও তাড়িয়ে দিচ্ছে, নিজের সন্তানকে জড়িয়ে রাখছে, তাকে যেতে দেবো না। কাজে যখন যাচ্ছে করিম বক্স, তখন তার সন্তানকে নিয়েই যাচ্ছে সে, যে না এই সন্তানকে নিয়ে গেলে, না নিয়ে গেলে কিন্তু ও হয়তো পালিয়ে যাবে আমার সন্তান। কিন্তু এইভাবে মায়ের চিন্তাতে কিন্তু সেই সন্তানের শরীর খারাপ হচ্ছে এক সময়। সে কি করছে, ঝাড়ফুঁকে, বুঝতেই পারছো যে ধর্মীয় কুসংস্কার মেনে চলে, ঝাড়ফুঁক করছে, সেই ফকির আসছে 7 পাত্র জল ঢালছে, সেই একে তো নিউমোনিয়া হয়েছে এবং তার সঙ্গে আবার 7 পাত্র জল ঢালছে তার সেই সন্তানের শরীরে। ফলে যখন একদম শেষ অবস্থা, তখন কিন্তু সেই জয়গুণ তাকে মানে নিয়ে যাচ্ছে, এবং জয়গুণ নিজে সেবা শুশ্রূষা করে, নিজেরই তো তার পুত্র না, তো সেই পুত্রকে সে ভালো করে তুলছে। তখন বুঝতে পারছে করিম বক্স যে কিভাবে ভালো করে তুলছে, না সে ঝাড়ফুঁক তুকতাকে বিশ্বাস করে না, সে অ্যালোপ্যাথি চিকিৎসা করাচ্ছে একজন ডাক্তারকে দিয়ে। ডাক্তারের নাম হচ্ছে রমেশ চক্রবর্তী, ছকে দেখবে আছে 4 নাম্বার দেওয়া আছে, দেখবে রমেশ চক্রবর্তী ডাক্তার। এখানে দেখো হিন্দু ইসলামের ব্যাপারটা একটু আসছে, রমেশ চক্রবর্তী কিন্তু হিন্দু, সে এই ইসলাম গ্রামে আসছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, মানে কুসংস্কার একদিকে, তার মানে সেটাকে ছাপিয়ে কিছু চরিত্র রয়েছে, প্রতিটা ধর্মেরই একটা করে রয়েছে। যেমন ইসলাম ধর্মের জয়গুণ নিজের ধর্মীয় গোঁড়ামি কুসংস্কারকে ছাপিয়ে কিন্তু সে
বাস্তবধর্মী একটা চরিত্র বা বাস্তবকে নিয়ে চলছে সে। সেরকমই রমেশ চক্রবর্তী, অন্ধ কুসংস্কার গোড়ামি যেখানে চারদিকে ছড়িয়ে আছে সেই জায়গায় সে অ্যালোপ্যাথি চিকিৎসা করে মানুষকে বাঁচাচ্ছে। এমনকি গ্রামে যখন সে চিকিৎসা করতে যাচ্ছে ওই জয়গুণের পুত্রকে, জয়গুণ মানে তোমার ওই রমেশ চক্রবর্তীকে ডাকতে গিয়েছিল হাসু, মানে জয়গুণের যে বড় ছেলে হাসু ডাকতে গিয়েছিল তার ভাইকে, যাতে দেখতে যায় রমেশ চক্রবর্তী, এবং সে অ্যালোপ্যাথি চিকিৎসা করে এবং অনেক মানুষকে সে কিন্তু বাঁচিয়েছে। তবে সুনাম সে পায়নি, কারণ পুরো সমাজটাই যেখানে অন্ধ গোড়া কুসংস্কারে নিমজ্জিত, সেখানে সে একা কী করবে। এমন হচ্ছে যে যখন একটা মানুষকে সে মৃত্যু মুখ থেকে বাঁচিয়ে তুলছে, তাকে যে টাকাটা দেওয়া হচ্ছে তার থেকে বেশি টাকা সে এক জায়গায় মান্যত করেছে, সেইখানে বেশি টাকা ঢেলে দিচ্ছে। কিন্তু সে ডাক্তারকে টাকা দিচ্ছেন, ডাক্তারের জন্য বাঁচলো, সেখানে কম টাকা। কৃতজ্ঞতা বোধন এই ডাক্তারকে জিজ্ঞাসা পর্যন্ত করতে, বলতে পর্যন্ত আসেনি যে আমি সুস্থ হয়েছি। এরকম বিভিন্ন চরিত্র, ছোটোখাটো চরিত্রগুলো আছে যেগুলো এখানে দেখানো হয়েছে। তো সেই রমেশ ডাক্তার কিন্তু যাচ্ছে জয়গুণের যে দ্বিতীয় পুত্র, যার নাম হচ্ছে কাশু, কাশুকে ঠিক করে তুলছে। এদিকে স্নেহ, মায়ের স্নেহ পেয়ে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে কাশু। আবার করিম বক্স তাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে তখন। কিন্তু দ্বিতীয়বার আবার যখন শরীর খারাপ হচ্ছে তখন বুঝতে পারছে যে সে মায়ের প্রয়োজন আছে শিশুটা, তখন সে কিন্তু সেই জয়গুণের দায়িত্বে পুত্রকে দিচ্ছে। এবং আস্তে আস্তে চরিত্রটা অনেকটা ওই করিম বক্স চরিত্রটার মধ্যে অনেকটা শিথিলতা আসছে। কোন দিক থেকে না, জয়গুণের প্রতি তার একটা আমরা আকর্ষণ দেখতে পাচ্ছি শেষের দিকে। সে আবার কিন্তু জয়গুণকে নিকা বা বিয়ে করতে চাইছে, যে তুমি বিয়ে করো আমাকে, আবার আমরা একসঙ্গে থাকবো আগের মতো। তো সেটা কিন্তু জয়গুণ আর চাইছে না, কারণ সে জীবন সংগ্রামে নেমে গেছে। সে তো জানে যে তার চারিত্রিক স্খলন একবার হয়েছে, আবার হতেও পারে, কারণ তার কথাবার্তাতেই সেটা বোঝা যায়। কারণ আজকে সে জয়গুণকে বিয়ে করবে বা ঘরে তুলবে, সেই জন্য সে কি বলছে, না আমি অঞ্জুমানকে, মানে যাকে এখন বিয়ে করে রেখেছে, তাকে বলছে আমি তাড়িয়ে দেবো, তুমি যদি আমার বাড়িতে আসো তাকে তাড়িয়ে দেবো। এই কথাটার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে সে কিন্তু জয়গুণকেও দুদিন পর হয়তো আবার তাড়িয়ে দেবে। মানে তার মধ্যে এখানে নারী লোলুপতার একটা বিষয়, চারিত্রিক একটা স্খলনের একটা রূপ দেখাই যাচ্ছে। তো তখন কিন্তু জয়গুণ যেতে চায়নি, বারবার কিন্তু চেষ্টা করছে করিম বক্স যে সে জয়গুণকে নিয়ে আসবে, এই জন্য টুকটাক ঝাড়ফুঁক এগুলোও করছে। দেখবে সে একটা জল নিয়ে যাচ্ছে সূর্যদিকল বাড়ির চারিদিকে, সে ছড়াতে যাচ্ছে, সেই সময় তার কিন্তু মৃত্যু হচ্ছে। আবার কিভাবে মৃত্যু হচ্ছে না, এইদিকে তো গদু প্রধান যে চরিত্রটা, মানে খল চরিত্র যাকে বলবো আমরা এই উপন্যাসের, সে বারবার চেষ্টা করছে কিভাবে মানে পর্যদস্ত করা যায় জয়গুণকে। সে ঢিল ছুঁড়ছে বাড়িতে, যাতে ভাবে যে ভূতের ভয় আছে, কি ঢিল ছুঁড়তে যাচ্ছে ওখানে। আর সেই সময় ওখানে গেছে তোমার করিম বক্স গেছে সেই জল নিয়ে, ফকিরের পড়া জল, সেটা সে ছড়িয়ে দেবে পুরো ইয়েতে, যাতে ওই জিন ভূত এগুলো তো যাবে, তার সঙ্গে সঙ্গে জয়গুণ তার মানে কি বলবো প্রেমে পড়বে আবার এবং ফিরে আসবে। আর সেই দিন সে দেখে ফেলেছে ওই গদু প্রধানের সেই কুকর্মগুলো, যেটা আসলে মানে কি ছিল না, মিথ ছিল, বা সে ইচ্ছা করে ষড়যন্ত্র করে এই ঘরটার একটা ভীতি মূলক একটা ব্যবস্থা করেছিল, ঢিল ছুঁড়ছিল যাতে ভাবে যে ভূতে যে ঢিল ছুঁড়ছে। সেইগুলো সে ভেবেছিল যে গ্রামের সবাইকে বলে দেবো যে এগুলো আসলেই চক্রান্ত, সূর্য দিঘল বাড়ি বলে কিন্তু কোনো সেখানে পাপ বা সেখানে কোনো কিছু যে অভিশাপের ব্যাপার কিছু আছে সেগুলো কিন্তু নেই। সেটা বলার আগেই কিন্তু গদু প্রধান তাকে মানে হত্যা করে। এবং তারপরে সেই চরিত্রটা এখানে শেষ হয়ে গেল করিম বক্স। আর জয়গুণ দেখতে পেল, তার সেখানে কোনো প্রতিক্রিয়া নেই। সে একটাই কথা বলেছিল যে সে কিন্তু বেঁচে থাকতে মানুষকে মানুষের ভালোবাসা পায় না, আর ও কিন্তু কাউকে ভালোবাসেনি। এই কথাটাই মানে যথার্থ একটা কথা আছে, যেটা তার চরিত্রের জন্য যথোপযোগী, মানে একটা মানে উপযুক্ত উক্তি। তো এইভাবে দেখতে পাচ্ছি যে যখন এই করিম বক্সের মৃত্যু হয়ে যাচ্ছে, তারপরে সেই বাড়ি থেকে উচ্ছেদ হতে হচ্ছে জয়গুণকে। সেই বাড়ি থেকে কিন্তু তাড়িয়ে দেওয়া হচ্ছে ওই গদু প্রধানের চক্রান্তে, ইমামের চক্রান্তে, গ্রামের যারা ষড়যন্ত্রকারী তাদের চক্রান্তে কিন্তু বেরিয়ে যেতে হচ্ছে, গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে। এইভাবে উপন্যাসটা শেষ হয়েছে, যেখানে জয়গুণ তার দুই সন্তানদেরকে নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ কি এরপরে কি হবে যেন একটা সেই ছোট গল্পের মতো বিষয় দিয়ে শেষ হয়েছে। অর্থাৎ শেষ হয়ে হ্যাঁ, সংগ্রাম দিয়েই কিন্তু শেষ হচ্ছে, জয়গুণ কোনো না কোনো ব্যবস্থা করবে। তো সেই সময়ে এখানে দেখো কি কি বিষয় আছে উপন্যাসটার মধ্যে। প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক একটা চরম অবস্থা ছিল, যেটার ফল হচ্ছে দুর্ভিক্ষ। তো রাজনৈতিক ব্যাপার রয়েছে, আর্থসামাজিক ব্যাপারটাও দেখতে পাচ্ছি, সমাজের কুসংস্কার থেকে শুরু করে
নিরক্ষর মানুষদের যে নিয়মগুলো মেনে ঝাড়ফুঁক ওঝা তুকতাক এইসব বিভিন্ন মিথকে মেনে চলা, সেখানে বিজ্ঞানের আলো প্রবেশ করতে পারছে না রমেশ চক্রবর্তী। ও চেষ্টা করছে, ও যখন চিকিৎসা করতে আসছে তখনও গ্রামের মানুষরা বলছে যে মানে কি বলবো, ঈশ্বরের হাতেই সব কিছু, ডাক্তার কিছু করতে পারবে না। ডাক্তারের মুখের সামনেই বলছে। অবাক হচ্ছে রমেশ চক্রবর্তী যে এখানে মানুষরা কীরকম। তো ব্যাপার হচ্ছে যে ওটা আমরা দেখতে পাচ্ছি মানে বিভিন্ন কুসংস্কার সেগুলোর এক একটা চরিত্র বহন করেছে। এই যে একটা চরিত্র বললাম, গ্রামে একটা চরিত্র রয়েছে। তাছাড়া যে সফির মা, সেও এই কুসংস্কারের বাহক, সেও মানছে। তারপর হচ্ছে জোবেদ আলী, সে তো এগুলোকে উপজীব্য করে, এগুলোকে প্রশ্রয় দিয়ে সে তো নিজের স্বার্থ গোছাতে ব্যস্ত। জোবেদ আলী হচ্ছে সেই ফকির যে ঝাড়ফুঁক তুকতাক করতে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এটার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই সব বিষয়কে, একটা ধর্মীয় কুসংস্কার গোড়ামি, এগুলোকে উপেক্ষা করে কিন্তু জয়গুণ এগিয়ে চলেছে। তার পিঠে একটা বোঝা আছে সেই সন্তান সন্ততিদেরকে পালন করার। দ্বিতীয়ত হচ্ছে এটা তো সে নিয়ে যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে যেন মানে পিঠে করে হয়তো দুটো সন্তানকে নিয়ে যাচ্ছে, তার দিক থেকে তাকে বেত্রাঘাত করা হচ্ছে, সমাজের বেত্রাঘাত। যেমন সেই চরিত্রগুলো, গদি প্রধান আছে, তোমার ওই ইমাম আছে, বিভিন্ন জন, সোলেমান চরিত্রটা যেটা ওসমানের বাবা, সেও কম ইয়ে নয়, তারা তো তাড়িয়ে দিয়েছিল তার মেয়েকে। সব চরিত্রগুলো মিলে যেন তাকে কি করছে না, এইভাবে পর্যদস্ত করার চেষ্টা করছে। তবুও সে কিন্তু এগিয়ে চলেছে, ভিক্ষা কিন্তু সে করেনি। সেই চরিত্রটির স্খলন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এইভাবে একটা জীবন সংগ্রামের রত একজন নারীর কাহিনী আমরা বলতে পারি সূর্য দীঘল বাড়িকে। নামটা হতে পারে সূর্য দীঘল বাড়ি, একটা বাড়ির কে কেন্দ্র করে বিষয়ভিত্তিক নামকরণ দেওয়া হয়েছে, কিন্তু আসলে এটা হচ্ছে একটা নারীর সংগ্রাম, যেখানে যে জীবন সংগ্রামে মানে যাদের, যে মানুষগুলো দিন আনা দিন খাওয়া, তাদের কিন্তু না তো রাজনৈতিক বিষয় নিয়ে না তো মাথা ব্যথা থাকে, না তো ধর্মীয় বিষয় নিয়ে, না তো কুসংস্কার নিয়ে মাথা ব্যথা থাকে। অর্থাৎ কি, যখন জীবনে চাপ পড়ে তখন কিন্তু এইগুলো কোনো কাজে দেয় না। যখন খিদে পাবে তখন খাবার ছাড়া আর কিছু নয়। পেটটা ভরলে আমাদের মাথাটা কাজ করে, তার আগে কিন্তু মাথা কাজ করে না। মাথা না কাজ করলে তুমি ধর্মীয় ব্যাপারগুলোকে কিভাবে মানবে? তো এটাই হচ্ছে ব্যাপার। এটা মূল বিষয় হচ্ছে যে একটা মন্বন্তরের একটা পরিস্থিতি, তার সঙ্গে শুধু মন্বন্তর নয়, মানুষ এর সঙ্গে আরও অনেক কিছু ভোগ করছিল। শুধু যে দুর্ভিক্ষের থাবা পড়েছিল সেটা নয়, স্বার্থ সিদ্ধিকারী মানুষ, এই যে পুরুষ যেগুলো রয়েছে নরপিশাচগুলো, সেগুলো থেকে নারীরা বাঁচতে পারছিল না। পুঁজিবাদী সভ্যতার যে আগ্রাসন, তার ফলে দরিদ্র যে নিপীড়িত মানুষগুলো, তাদের দুরবস্থা, অর্থাৎ কি একটা অসাম্যতাও ছিল। কারণ সেই মানুষগুলো যদি চেষ্টা করতো, যারা ধনী সম্প্রদায় ছিল, যাদের বাড়িতে গোদাম ঘরে প্রচুর প্রচুর ধন সম্পদ, চাল গোদামে রয়েছে, তারা তো চাইলে তো গরিব মানুষগুলোকে হেল্প করতে পারতো। তো সেই সময়ের ব্যবসাদার থেকে শুরু করে সেই পুঁজিবাদী সভ্যতার যারা মানুষগুলো ছিল, প্রতিভগুলো, তারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে নিয়েছিল। ফলে এক শ্রেণীর মানুষ কিন্তু অনাহারে মৃত্যু হচ্ছিল, আর এক শ্রেণীর মানুষ এইভাবে মানে কলকাতা শহরে যারা মানুষ ছিল তারা কিন্তু সুখে দিন যাপন করছিল। এগুলো তাদের কাছে কোনো বিষয় ছিল না। তো সেই পরিস্থিতিতেই সব কিছুকে কাটিয়ে একটা নারী কিভাবে এগিয়ে যাচ্ছে, আসলে এরকম পরিস্থিতির অনেক ক্যারেক্টার দেখতে পেয়েছেন হয়তো আবু ইশাক। তার মনে হয়েছে যে এই সময় কিন্তু বেঁচে থাকতে, টিকে থাকতে গেলে কিন্তু জীবনে নারীদেরকে সংগ্রাম করতে হবে, ধর্মকে একটু সাইডে রাখতে হবে। কারণ এই ধর্মকে নিয়ে চললে কিন্তু মানুষ সেই সময় বাঁচত না। সেই যা কিছু নিয়ম কুসংস্কার গোঁড়ামি যা কিছু আছে, এগুলোকে উপেক্ষা করে কিন্তু বেঁচে ছিল তোমার জয়গুণ। সে কিন্তু আত্মহত্যাও করেনি, সে কিন্তু হারও মানেনি, সে কিন্তু জীবন সংগ্রামে এগিয়ে গেছে। তো এটাই হচ্ছে পুরো উপন্যাসের মূল বিষয়। আমি চেষ্টা করলাম পুরো বিষয়টাকে মানে সংক্ষেপে আলোচনা করার, যারা শুনলে শুরু থেকে আশা করি বুঝতে পারলে। এবারে ব্যাপার হচ্ছে এটা থেকে প্রশ্ন কি কি আসতে পারে। তোমাদের আমি কোয়েশ্চেন সেটটা রেডি করছি, আজকে হয়ে গেলে দিয়ে দেবো আমি। এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটটা। ওই যে সূর্য দীঘল বাড়ি উপন্যাসের যে মুহূর্তে বা যে ঘটনাটাকে উপজীব্য করে হয়েছে, চারটা ঘটনা বললাম না, একটা মন্বন্তর, একটা বিশ্বযুদ্ধ পরিস্থিতি, একটা দেশ বিভাগের কথা বললাম, আর সাম্প্রদায়িক দাঙ্গার কথা বললাম। চারটাই প্রভাব পড়েছে কিন্তু এখানে। আর তারপরে হচ্ছে নামকরণ। নামকরণটা মনে হবে যে সূর্য দীঘল বাড়ি, একটা বাড়ির কথা বলা হয়েছে। আসলেই শুধু বাড়িটাই কি মেন বিষয়? একদমই না। কারণ বাড়িটাকে কেন্দ্র করে বা বাড়িটার মধ্যে জয়গুণ থাকে। আসলে সূর্য দীঘল বাড়ি নাম হতে পারে, এটা কাহিনীটা কিন্তু জয়গুণকে নিয়ে, জয়গুণের সংগ্রাম, জীবন সংগ্রাম।
আসল ঘটনাটা হচ্ছে জয়গুণের জীবন সংগ্রাম। নাম দেওয়া হয়েছে সূর্য দীঘল বাড়ি। আচ্ছা, কি জাতীয় নামকরণ এটা? ব্যঞ্জনাধর্মী, বিষয়ভিত্তিক নাকি চরিত্র নির্ভর? নামকরণটা কি হয়েছে? সূর্য দীঘল বাড়ির নামকরণটা কি? ব্যঞ্জনাধর্মী নাকি চরিত্র নির্ভর নাকি বিষয়ভিত্তিক? হুম, বিষয়ভিত্তিক নামকরণ। সূর্য দীঘল বাড়ি কাকে বলে সেটা তোমাকে আগে আলোচনা করতে হবে। আর এই বাড়িটার গুরুত্ব কতটা এই উপন্যাসে কিভাবে দেখানো হয়েছে। জয়গুণের শেষ সম্বল এই সূর্য দীঘল বাড়ি, তার মাথা গোঁজবার ঠাঁই নেই এবং সে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, মিথ, অভিশপ্ত যে বাড়ি সব কিছু উপেক্ষা করে এখানেই আছে। তো ওই যে একটা সমাজের একটা বোঝা চাপানো হচ্ছে, একটা অভিশপ্ত বাড়ি বলে দিয়ে দেওয়া হচ্ছে, ষড়যন্ত্রও করছে তার সঙ্গে, আবার ঢিল ছুটছে দেখতে পাচ্ছ, যাতে মানুষ ভাবে যে এখানে অভিশপ্ত বাড়িটা। ওই যে হত্যা করে দেওয়া হয়েছিল করিম বক্সকে সেই বাড়ির বাইরে, মানে জয়গুণের যে দ্বিতীয় স্বামী, সেটা আবার সবাই ভাবছে ভূতে গলা টিপে মেরে দিয়েছে, এটাই প্রচার হয়েছিল। অথচ সেই গদু প্রধানের চক্রান্তে কিন্তু মৃত্যু হয়েছে। তাহলে এইভাবে ওই বাড়িটাতে যাতে না থাকতে পারে জয়গুণ, তার ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু ওই বাড়িটাতেই থাকছে জয়গুণ সব কিছুকে উপেক্ষা করে। একজন আবার নারী, পুরুষ নয়, একজন নারী, আর দুটো নারী সেখানে বসবাস করছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর ওই জন্যই সূর্য দীঘল বাড়িটা, এখানে আমরা নামকরণ সার্থকতা বলতে পারবো যে ওই বাড়িটা অভিশপ্ত বাড়ি হয়েও একটা নারী জীবন সংগ্রামে যখন নামছে ওই অভিশপ্ত বাড়িতেই থাকছে। ওটা সে যতই মানুষ সেই কানাকানি করুক, যত কিছুই কথা বলুক, কিন্তু সে সবগুলোকে উপেক্ষা করেছে। অর্থাৎ কি, বাড়িটাকে কেন্দ্র করে তার জীবন সংগ্রামটা আমরা এখানে উপলব্ধি করতে পারছি। তো নামকরণটা যদি শেষে লিখতে হবে, নামকরণটা যদি চরিত্র নির্ভর হতো বা জয়গুণকে কেন্দ্র করে হতো, সংগ্রামী জীবনকে কেন্দ্র করে, তাহলে আরও বেশি ভালো হতো। কারণ সূর্য দীঘল বাড়ি বললে যে এই ঘটনায় ভেতরে থাকতে পারে, এটা কিন্তু কেউ আশা করতে পারবে না। কারণ এটা তো না তো ব্যঞ্জনাধর্মী নামকরণ, না তো চরিত্র নির্ভর নামকরণ। বিষয় ভিত্তিক দেওয়া হয়েছে একটা বাড়িকে কেন্দ্র করে, কিন্তু শুধু বাড়ি নয়, বাড়িটাকে ছাড়িয়ে অনেক ঘটনা কিন্তু এখানে রয়েছে। এবারে হচ্ছে আরেকটা প্রশ্ন, কি বললাম, প্রেক্ষাপট আসতে পারে, তোমার সূর্য দীঘল বাড়ির নামকরণ আসতে পারে। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, ওটা আসতে পারে 10 নম্বরে, যেটা হচ্ছে জয়গুণের জীবন সংগ্রাম, জয়গুণ চরিত্র বা জীবন সংগ্রাম। তো সেইটা নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। আমার মনে হচ্ছে এটাই বেশি ইম্পর্টেন্ট, জয়গুণ চরিত্রটা। তো জয়গুণ চরিত্রটা করতে হবে ভালোভাবে, বা তার যে জীবন সংগ্রামের কাহিনী সেটা। আর তার সঙ্গে আরও অনেক চরিত্রের, হ্যাঁ আরেকটা বিষয় আছে, কুসংস্কারগুলো, এগুলো ছোট প্রশ্ন আসতে পারে। সেই সময় সমাজে প্রচলিত কুসংস্কার, কোন চরিত্রগুলোর মধ্য দিয়ে সেই কুসংস্কারগুলোকে বেশি করে দেখানো হয়েছে, সেগুলো কোন কোন হবে চরিত্র? না তোমার জোবেদ আলী তো ফকির, সে তো ছড়াবেই কুসংস্কার। শফির মা আছে, সে নিরক্ষর মানুষ, সে ওগুলোকে পুষছে কুসংস্কারগুলোকে। তার সঙ্গে আছে কি, কি নাম বললে? হ্যাঁ, গদু প্রধান আছে, ইমাম আছে। তো এইভাবে সেই কুসংস্কারগুলো ছড়াচ্ছে মানুষ। আর যেটা হচ্ছে করিম বক্স, সেও তো মেনে চলে এই সব বিষয়গুলোকে। আগের যে স্বামী ছিল জয়গুণের, জব্বর মুন্সি, সেও অতিরিক্ত গোঁড়া ছিল, সেও এইসব, সে বলছিল নারীকে পর্দা করে থাকতে হবে, এগুলোকে বেশি সে মানতো, সে কথাগুলো জয়গুণের মনে আছে। দ্বিতীয় স্বামী তেজস্বী, তার সঙ্গে আরও ধর্মীয় গোঁড়ামি তার সঙ্গে যুক্ত রয়েছে। তাছাড়া নিজের ছেলের নিউমোনিয়া হয়েছে, ডবল নিউমোনিয়া হয়েছে দেখবে লেখা আছে। তো সেই নিউমোনিয়াতে সে জল ঢালছে ছেলের মাথায়, তাহলে এটা কুসংস্কারই বলা যাবে। ফকিরকে দিয়ে সেই জল পড়িয়ে সে ব্যবস্থা করছে নিজের বউকে বসে আনার, এটাও কুসংস্কার তার মধ্যে। তো কুসংস্কারগুলো এক একটা চরিত্র ভিত্তিক হবে, সেই চরিত্রগুলো বহন করছে কুসংস্কারগুলো, সেই চরিত্রগুলো দিয়ে কুসংস্কারগুলো আলোচনা করতে হবে। ভাষা রীতি আছে, ভাষা রীতি একদম সহজ সরল, বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমাদেরকে আমি পিডিএফটা পাঠিয়েছি, দেখবে, একটু জাস্ট 2-4টা লাইন রিডিং পড়ে দেখবে, একদম সহজ সরল ভাষা, সাধু ভাষা কিন্তু নয়, চলিত ভাষাতেই লেখা আছে পুরো উপন্যাসটা। হ্যাঁ, এবার হচ্ছে চরিত্র, অন্যান্য অপ্রধান চরিত্র, সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে, সেটা খুব রেয়ার, নাও আসতে পারে, ওটা খুব গুরুত্বপূর্ণ নয়। বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জয়গুণ চরিত্র। জয়গুণ চরিত্র যদি করো তাহলে তোমাদের 3-4টা প্রশ্ন একসঙ্গে হয়ে যাবে। জয়গুণ চরিত্র করলে নামকরণটা হয়ে যাচ্ছে, জয়গুণ চরিত্র করলে প্রেক্ষাপটটা হয়ে যাচ্ছে, আর সংগ্রামী নারীর একটা জীবন কাহিনী সেটাও হয়ে যাচ্ছে। অর্থাৎ জয়গুণ চরিত্রটা আগে করবে সব থেকে। ওটার নোটটা আমার রেডি হয়ে গেছে, আমি পারলে আজকে রাত্রে পাঠিয়ে দেবো।
হ্যাঁ, চরিত্রগুলো একটু ছোট ছোট করে আলোচনা করা যাক। যেমন আহ, শুরু থেকেই বললাম যে জয়গুণ চরিত্র, এটা তো আলোচনা হলোই, পুরো উপন্যাস জুড়েই আছে। জয়গুণ চরিত্রের বৈশিষ্ট্যগুলো বলো, যেটুকু শুনলে, মানে এক একটা পয়েন্ট। কুসংস্কার মুক্ত, তার মনটা হচ্ছে কুসংস্কার মুক্ত, গোঁড়ামি মুক্ত, এটা একটা পয়েন্ট। এইভাবে পয়েন্টগুলো বলো কি কি হতে পারে। যারা শুনলে তারা বলতে পারবে। লোভ লালসা ছিল না। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে আহ, এইগুলো খাতাতে তুলবে, এগুলো না কাজে লাগবে তোমাদের। জয়গুণ চরিত্রের আমি প্রথমে কি বললাম না, কুসংস্কার মুক্ত। কেন কুসংস্কার মুক্ত? কারণ তাকে বাধ্য, বেশিরভাগই নারী ছিল। হ্যাঁ, বাধ্য হয়েছে সে তোমার কুসংস্কারকে বিসর্জন দিতে। কারণ বাস্তব সমাজে বাঁচতে গেলে কিন্তু তাকে কুসংস্কারকে সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, কে যেন বললে, তনুশ্রী কি পয়েন্ট বললে একটা? প্রতিবাদী। কোনো লোভ লালসা ছিল না। হ্যাঁ, নির্লোভ ছিল। হ্যাঁ, প্রতিবাদী, প্রতিবাদী সত্তা তার মধ্যে একটা আছে। সে কিন্তু, তার আত্মসম্মান বোধ ছিল না। আত্মসম্মান বোধ মানে সে ভিক্ষা করেনি, কিন্তু জীবন সংগ্রামে সে না খেয়ে থাকবে, তবু সে ভিক্ষা করবে না। তো এটা একটা ব্যাপার ছিল। স্বাধীন চেতা। হ্যাঁ, মুক্তমনা, ওটা সেই প্রথমেই যেটা বললাম, আর কুসংস্কার যেটা মুক্ত। সেই মায়া মমতা ছিল তার মধ্যে যেটা। হ্যাঁ, স্নেহ বৎসল বলতে পারো। হুম, পুত্র বৎসল, স্নেহ বৎসল। আর কি হবে? সেটিতেও তো হবে। হ্যাঁ, অনেকে প্রলোভন উম, দেখিয়েছে, তবুও কিন্তু সে নিজেকে বিসর্জন দেয়নি। সেটিতে। সাহসী ছিলেন, সাহসী। হুম, সাহসিকতা। দেখো, এগুলো লিখে রাখলে কি হয়, দেখো আমি নোট করে নিলাম, তোমরা বললে কুসংস্কার মুক্ত বা মুক্তমনা বললাম, তারপরে নির্লোভ বললাম, প্রতিবাদী নারী বললাম, আত্মসম্মান বোধ রয়েছে তার, মুক্তমনা, স্নেহবৎসল, সতীত্ব, সাহসিকতা, কতগুলো পয়েন্ট হলো। পয়েন্টগুলো বললে তুমি নিজেই নোটটা লিখে দেবে, এই পয়েন্টগুলো মনে রাখবে, ঠিক আছে? আর এগুলো খাতাতে এই জন্যই তুলতে বলছি, কারণ এটা একটা বড় উপন্যাস আর একটা পুরো পর্যায় জুড়ে আছে। তো এটা খাতাতে তুলে নেবে। ঠিক আছে, এই চরিত্রটা ঠিকঠাক আছে। তারপরে যেটা বলছি, আহ, প্রথম স্বামী জব্বর মুন্সি, এটা বড় প্রশ্ন আসবে না, 5-10-এ আসবে না, তবুও তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে একটু গুণা ছিল, তার সে কুসংস্কার ছিল, জয়গুণকে পর্দা করে রাখার সেই কথা বলতো, এগুলো দেখতে পাচ্ছি আমরা ফ্ল্যাশব্যাকে, এগুলো দেখিয়েছে। আর হ্যাঁ, করিম বক্স, করিম বক্স কেমন ছিল? করিম বক্স কেমন ছিল? সে প্রথমত করিম বংশ একজন মানে কি বলবো, এই যে নারীর উপন্যাসের শুরু থেকে ভাবো, উপন্যাসের শুরু থেকে আহ, চরিত্র বলে তার কিছু ছিল না, হ্যাঁ, চরিত্র ছিল না। মহিলা ছিল, অনেক চরমে ছিল মহারাজটা। তিনটে বউ, ঠিক আছে, তিনটে বউ ছিল। তো চরিত্র বলে ছিল, চরিত্রহীনও বলতে পারো, কারণ এক বউ থাকতে আরেক বউয়ের কাছে যাচ্ছে, বলছে ওই বউকে তাড়িয়ে দেবো তুমি এলে, এটা একটা। তার মধ্যেও কুসংস্কার ছিল, হ্যাঁ, হয়তো কুসংস্কার লোভে ছিল। কিন্তু ওসব বাঁধতো। হ্যাঁ, কুসংস্কার, গোঁড়ামি তার মধ্যে ছিল। আর কি ছিল না, প্রচুর মানে রাগী ছিল, ওটাকে কি বলে এক কথায়, প্রচন্ড রাগ ছিল তার। ক্রোধ, জেদ। হ্যাঁ, জেদি, জেদি স্বভাবের ছিল প্রচুর, ঠিক আছে? প্রথম যৌবন বয়সে তো সে বিশাল ছিল, মানে ওর একটা লাঠি আছে, লাঠির ডগাতে কি লাগানো থাকতো? ভেতরের মুঠি বাঁধা থাকতো। হ্যাঁ, ওই লাঠিটা নিয়েই সে ঘুমোতো কিন্তু রাত্রে, এবং ওটা দিয়ে পেটাতো মানুষকে। তবে শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি তার বয়স যখন বাড়ছে, তখন আস্তে আস্তে ক্রোধটা আর কিন্তু কমছে। কমছে মানে কি, ক্রোধটা আছে, সুপ্ত অবস্থায় আছে, কারণ তার শরীর যদি তাকে সাথ দিত তাহলে তো তার মৃত্যু হতো না। তার মৃত্যু হয়েছে সেই প্রধানের চক্রান্তে, সেখানে। তো তার চরিত্রে আমরা একটা কি দেখতে পাবো, জেদি একটা কঠোরতা দেখতে পাবো আমরা, ঠিক আছে? কঠোর, বিশাল কঠোর কিন্তু। হ্যাঁ, অত্যাচারী হবে। কঠোর কেন বলছি বলো তো? অনুভূতিহীন মানুষ ছিলেন, মানে কোনো অনুভূতি তার মধ্যে হুম, ছিল না। কারণ দেখো, বিনা কারণে
তোমার জয়গুণকে ছেড়ে চলে গেছিলো দুর্ভিক্ষের সময়, একটা নারী, অসহায় নারীকে একা, তার আবার সন্তান দুটো ছেড়ে চলে গেছে, একটাকে নিয়ে গেছে আর ওর অলরেডি এমনি দুটো সন্তান রয়েছে, তিনটে সন্তান টোটাল ছিল। তো তারপরে হচ্ছে কি না, সে বিশাল কিন্তু স্বার্থপর, নিজের কথাই ভাবে, নিজের ছাড়া কোনো কিছু কিন্তু সে ভাবে না। তার একটা কন্যা হয়েছে পরে, কার সঙ্গে বিয়ে ছিল, অঞ্জুমনের সঙ্গে। তখন একটা কন্যা হয়েছে, সেই কন্যা কিন্তু সে সহ্য করতে পারতো না। সেই কন্যাটা যখন কান্নাকাটি করতো তখন কি বলতো, কি কাঁদছে, যারা পড়েছো তারা বলতে পারবে, বইয়েও কোটেশনটা দেওয়া আছে। মেকুরের মেকুরের বাচ্চাটা কাঁদলে কেন না? হ্যাঁ, মেকুর মানে হচ্ছে বেড়াল, ঠিক আছে, বেড়ালের বাচ্চা কান্নার সঙ্গে বলছে ও ফেলে দিয়ে আসতে হবে বাচ্চাটাকে, এরকম মানে কন্যার প্রতি কোনো টান তার কিন্তু ছিল না। পরে তার সেই আগের যে কন্যা, কি নাম, তার প্রতি একটু টান দেখা দিয়েছিল। হ্যাঁ, যখন সেই শ্বশুর বাড়ি থেকে এসেছিল এবং সে গিয়েছিল ওর বাড়িতে, জয়গুণের বাড়িতে, তখন সে মেয়েটা পিড়েটা হাতে নিয়ে এসেছে, বাবার কাছে দাঁড়িয়েছে, তখন তার মনে হয়েছিল যে মেয়ের একটু কাঁধে হাত দিই মেয়েটাকে। তো সেই হাতটা সেই সময় তার কাঁপছিল, যে এতদিন পর্যন্ত যাদেরকে দূরে ফেলে দিয়েছে দুর্ভিক্ষে, তাদেরকে আবার, হ্যাঁ, তখন সে তার খারাপ লাগছে। ওখানে পিতৃসত্তা একটু জেগেছিল, মানবিকতা একটু এসেছিল। আর কখন এসেছিল, নিজের পুত্রকে যখন সে বুকে জড়িয়ে রেখেছিল, যেতে যেতে চাইছিল না, মানে পুত্রকে সে বেশি ভালোবাসে। এগুলো সাময়িক কালের জন্য তার মধ্যে একটু মানবিকতা এসেছিল। শেষের দিকে সে জয়গুণকেও পেতে চেয়েছিল, তখন সে জয়গুণের বাড়িটা সে জল ইয়ে করছিল, এবং জয়গুণের ঘর যাওয়ার জন্য প্রতিদিন 1 লিটার করে সেই দুধ নিয়ে যেত, যাতে সেই কে খাবে না, তার সেই সন্তানটা, যেটা চিকিৎসা চলছিল, কাশু। হুম। তো এই চরিত্রটাতে দোষ গুণ দুটোই আছে, গুণটা কম আছে, দোষটা বেশি আছে। গদু প্রধান, এটা তো খল চরিত্র। গদু প্রধানের মানে গুণ তো নেই, পুরোটাই খল, কুসংস্কার আছে, গোঁড়ামি আছে। শোষণ করতো মানুষদের শুধু, হুম। সে শিক্ষা ছিল না, বুদ্ধি কিসের ছিল না। সঙ্গে যুক্ত, সে প্রধান কাজের সঙ্গে যুক্ত, প্রধান তো গ্রামের। তো তার দায়িত্ব গ্রামের রক্ষণাবেক্ষণ, গ্রামের ভালো মন্দ সব কিছু দেখা, ওগুলো তো সে করে না, সে তো ক্ষতি সাধন করে। সে কার সঙ্গে মিলে আছে, পাকিস্তানের যখন সৃষ্টি হলো তখন সেই ফুড কমিটির যে চেয়ারম্যান ছিল খুরশিদ মোল্লা, তো সেই খাবারের দায়িত্ব, লঙ্গরখানা বিভিন্ন সেই সময় দেওয়া হতো যেগুলো, সেগুলো থেকে মানুষদেরকে সে বঞ্চিত করত এবং নিজের আখর গোছাতো। এটা তো তার নিজের একটা ব্যাপার, স্বার্থপরতা এটাকে বলবো আমরা, ঠিক আছে। তার সঙ্গে কি ছিল, নারী লোলুপতা ছিল তার মধ্যে। তার বউ কটা আছে, তার বউ ছিল, 3টে বউ আছে অলরেডি। তাছাড়াও সে জয়গুণের কাছে গিয়েছিল, তাহলে চরিত্রহীন ছিল, নারী লোলুপতা ছিল তার মধ্যে। আর কি, চক্রান্তকারী ছিল সে, বিভিন্ন চক্রান্ত করে বেড়াচ্ছিল। জয়গুণের মেয়ের বিয়েতে এসে ঝামেলা পাকালো ইমামকে নিয়ে, তারপরে শেষের দিকে দেখছি আবার সেই হত্যা করছে। তাহলে চক্রান্তকারী, হত্যাকারীও বলতে পারি ওকে আমরা। কাকে হত্যা করছে, করিম বক্সকে সে হত্যা করছে। তাহলে পুরো খল চরিত্র যদি রাখা হয় তাহলে এটাকে আমরা ইয়ে বলবো, গৌতু প্রধানকে। আচ্ছা, নায়ক চরিত্র কাকে বলা যাবে, নায়ক চরিত্র বলতে এখানে নায়ক নেই, হ্যাঁ, এখানে নায়ক কিন্তু নেই, প্রধান চরিত্র আছে, প্রধান চরিত্র হচ্ছে জয়গুণ। নায়ক হবার উপযুক্ত নয় করিম বক্স। তাকে যদি প্রশ্ন আসতেই পারে পরীক্ষায় যে করিম বক্সকে কি নায়ক বলা যুক্তিসঙ্গত হবে, একদমই না হবে এটা উত্তর। কারণ নায়কের যথোচিত গুণগুলো তার মধ্যে নেই। নায়ক হলে কি সে 3টে বিয়ে করতো, একটা বউকে ছেড়ে গিয়ে আরেকটা বিয়ে, আর আবার কি ওই বউটাকে আবার ছেড়ে আবার প্রথম স্ত্রীর কাছে আসা, তো নায়কের গুণাবলী তার মধ্যে নেই। ঘুরিয়ে প্রশ্ন এলে একটু মানে ভেবে লিখবে। আচ্ছা, একটা চরিত্র হচ্ছে শফির মা। শফির মা কেমন ছিল, হুম, যেহেতু নিরক্ষর সেজন্য কুসংস্কার, গোঁড়ামি। হুম। হুম। আত্মসম্মান খুব একটা তার ছিল না, সে ভিক্ষাবৃত্তি করত। আর সে একটা লিঙ্ক জেনারেট করার কাজ করেছে। লিঙ্ক মানে কি, সংযোগ। ওকে সংযোগকারী হিসেবে, চরিত্র হিসেবেই রাখা হয়েছে, সংযোগকারী চরিত্র বলবে, ঠিক আছে। কেননা ও সব কাজগুলো দেখবে সংযোগের কাজগুলো করছে। কিভাবে, দেখো
ইয়ের বাড়ি যাচ্ছে, সে করিম বক্সের বাড়ি যাচ্ছে কাশুকে আনতে। হুম, তারপরে আরো অনেক কাজ আছে যেগুলো সে সংযোগকারীর ভূমিকা নিয়েছে। ওর যখন ময়ূরের বিয়ে হয়, ছোট মানুষ ছিল, কিন্তু ওকে বিয়ে দেওয়ার জন্য জয়গুণকে রাজি করায়নি। হুম কেউ কেউ প্রস্তাব দিলে তখনও জয়গুণকে রাজি, সেই প্রস্তাবে রাজি বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার জন্য ওই মানে ইয়ে করতো। হুম বোঝানোর চেষ্টা করতো। হুম রমেশ চক্রবর্তী, রমেশ চক্রবর্তী কে ছিল? ডাক্তার ছিল। হোমিওপ্যাথি ডাক্তার ছিল। হোমিওপ্যাথি নয়, অ্যালোপ্যাথি, অ্যালোপ্যাথি হবে। হুম, অ্যালোপ্যাথি ডাক্তার ছিল। আর সেই ডাক্তার কি ছিল, একদম মানে বিজ্ঞান মনস্ক ছিল। 20 বছর তার অভিজ্ঞতা চিকিৎসা ক্ষেত্রে। এবং সেই ডাক্তারে মানে গিয়েছিল কি জন্য জয়গুণের বাড়ি, কাকে চিকিৎসা করতে? কাশুকে চিকিৎসা করতে। হুম চিকিৎসা করার নিউমোনিয়া জন্য। হয়ে গেছিল, ডাবল নিউমোনিয়া। হুম সেখানে এসে একটা বললাম না একটু আগে, জালাল শেখের টাইফয়েড হয়েছিল। সেই জালাল শেখই কিন্তু কি করেছিল না তোমার 5 টাকা মানত করেছে, কিন্তু ওনাকে দিয়েছিলেন 3 টাকা, যিনি হুম সাথে দিয়েছেন। মানত করেছে, ওখানে 5 টাকা দিয়েছে আর থেকে দিয়েছে 3 টাকা। মানে বাঁচালো ডাক্তার, এবং ডাক্তারের কোনো সুনাম নেই, ঈশ্বরই তাকে বাঁচিয়েছে, এরকম একটা ভাব ছিল। হ্যাঁ, এবং ঈশ্বরই জীবন দেয়, হুম ডাক্তার নয়। ওই আজমিরের দরগাতে 5 টাকা মানত করেছিল সে, আর 3 টাকা দিয়েছিল ডাক্তারকে। সুস্থ হবার পরে ডাক্তারের সঙ্গে দেখাও করেনি বা ডাক্তারকে কিছু কৃতজ্ঞতাও জানায়নি। আর এখানে যখন আসছে চিকিৎসা করতে কাশুকে, তখনও দেখছে যে গোঁড়ামি কুসংস্কার কতটা আচ্ছন্ন হয়ে আছে। কারণ ওখানে শুনতে পাচ্ছে যে কি বলছে যে একটা মানুষের কথা আছে দেখবে ওখানে, সেই মানুষটা বলছে না যে সব কিছুই হচ্ছে ঈশ্বরের হাতে, ডাক্তার কিছু করতে পারবে না। তো তখন সে কিন্তু অবাক হয়ে গেছিল। হ্যাঁ, কালীপদ, নিত্যানন্দ কালীপদ, এই চরিত্রগুলো বলছিল। প্রচুর চরিত্র আছে ছোট ছোট, মানে দুটো উক্তি করার জন্য একটা চরিত্র চলে এসেছে। তো ওগুলো অতটা মনে রাখার দরকার নেই, যেগুলো বেশি স্থান জুড়ে আছে ওগুলো মনে রাখবে। নিত্যানন্দ আর কালীপদই বলেছিল যে বাঁচা মরা সব কিছু ঈশ্বরের হাতে, ডাক্তার কিছু করতে পারবে না। তো বুঝতে পারা গেল ডাক্তার চিকিৎসা করতে এসে তার কেমন লাগবে। তো রমেশ চক্রবর্তী দেখতে পাচ্ছে কতটা অন্ধ কুসংস্কার গোঁড়ামি রয়েছে সমাজের মধ্যে, তখন সে কিন্তু সেগুলো ভেঙে পড়েনি, সেগুলোকে আরো উপেক্ষা করে নিজের যে বা বিজ্ঞান মনস্ক বা যে মানুষকে সুস্থ করতে যে এই চিকিৎসার প্রয়োজন, সেটা কিন্তু আরো জানাতে চেষ্টা করেছে সে মানুষদেরকে, যে আমি আরো মানুষকে সুস্থ করে তুলেছি, আজকের নয়, তার 20 বছরের অভিজ্ঞতা। এইসব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আহ মাইমুন চরিত্রটা, মাইমুন কার নাম? জয়গুণের জয়গুণের মেয়ের নাম। হ্যাঁ, জয়গুণের মেয়ে। তার বয়স কত? বয়স প্রচুর বয়স, ওই 7 বছর প্রায়। তাকে দেখে 7 বছর মনে হয়। তো সেই মাইমুন কেমন, একটা সহজ সরল গ্রাম্য বালিকা। সে কি করে বা তার জীবনে কি কি ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি। দুঃখ কষ্টে জীবন যাপন করছে। হ্যাঁ দিন নিয়ে আনতে করতেন, তার দুঃখ, হ্যাঁ অনেক। হ্যাঁ না থাকাকালীন সমস্ত কাজ করে দায়িত্ব। হুম তার বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের ঝামেলা আমরা দেখতে পাচ্ছি কিভাবে সেই। আচ্ছা, ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে। হ্যাঁ, তো তার বিয়েতে সে একটা ঝামেলা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে উম, বিয়ের পর তার বিয়ের পর শ্বশুরবাড়ি তার থেকে জীবনের একটা মানে সেই বিড়ম্বনা তাকে দেখতে পাচ্ছি। পালিয়ে যেতে করে দিয়েছেন, হ্যাঁ। হুম অযত্নে থাকছে, কিন্তু কারো প্রতি তার কিন্তু কোনো অভিযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখবে আছে তার মাথাতে উকুনে ভর্তি, তবু সে যন্ত্রণাময় তোমার জীবন নিয়ে আছে, অনেক কিছু বিষয় আছে। হাসু চরিত্র কেমন আছে বলো? হাসু। সে সাহসী, ও একটু কর্মঠ, হ্যাঁ, তারপর দায়িত্বশীল, পুরো সংসারটাকে সেই চালাচ্ছে। যা উপার্জন করতে সবকিছু তার মায়ের কাছে। বয়স তার মানে 12 বছরের, প্রায় 12 বছর তার 12 বয়স। বছরের একটু হুম বেশি হবে, হ্যাঁ। হুম
সে কি কাজ করছে? সে ওই তো কুলির কাজ করছে। হুম, কুলি মজুরের কাজ করছে। সে কিন্তু কাশুকে খুব ভালোবাসে। সে আহ, মানে বুঝতেই পারছো সেই ভাতৃবৎসল সেই ভাইয়ের জন্য কি কি নিয়ে যাচ্ছে, জিনিস নিয়ে যাচ্ছে না, চরকি নিয়ে যাচ্ছে, কদমা নিয়ে যাচ্ছে, যেগুলো তার বাবা ছুঁড়ে ফেলে দিচ্ছে না, তো সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে বুঝতে পারছো ওই ছোটবেলা থেকে ভাইয়ের প্রতি একটা টান, ভাইয়ের জন্য সে কি করছে, ডাক্তার আনতে যাচ্ছে, ছুটে চলে যাচ্ছে ইয়েতে রমেশ চক্রবর্তীর কাছে। হ্যাঁ, তো হাসু হচ্ছে সেই ছোটবেলা থেকে যে দরিদ্র নিপীড়িত মানুষদের বাড়িতে যে ছোটবেলা থেকেই মানে পিঠে কাজের বোঝাটা নিয়ে নেয়, যে বাচ্চাগুলো না তো পড়াশোনা করতে পারে, না তো ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে, না তো নিজের জীবন নিয়ে কিছু ভাবতে পারে, সেই শিশুগুলো ছোটবেলা থেকেই যখন কাঁধে দায়িত্ব নিয়ে নেয় এবং তাদের জীবনটা কি কীরকম হয় সেই চরিত্রটা এখানে দেখানো হচ্ছে, যে দুর্ভিক্ষের কবলে পড়ে যে তাদের বাড়ির বাচ্চাগুলো পর্যন্ত কিভাবে মানে সেগুলোকে সাফার করছে সেটা আমরা দেখতে পাচ্ছি হাসু চরিত্রটার মধ্য দিয়ে। মানে পরবর্তী প্রজন্ম কিভাবে এগোবে, এই দুর্ভিক্ষের থাবাটা তাদের উপর দিয়ে কতটা মানে যাচ্ছে সেটা দেখানোর জন্য হাস্য চরিত্রটা দেখানো হয়েছে। আঞ্জুমান কে? করিম বক্সের তৃতীয় স্ত্রী। হুম, সে কেমন ছিল? প্রতিবাদীর মধ্যে ছিল, বাকিদের থেকে তার হুম, তাকে কি সতীন যন্ত্রণা ভোগ করতে হয়েছিল? না। হুম যন্ত্রণা ভোগ করতে হয়নি, আর ওই যে তার রাগ যে স্বামী সেটা অতটা ভোগ করতে হয়নি। আর হুম, গল্পটা হয়ে গেছিল। কারণ তার নিয়ে সেরকম আলোচনা নেই, মানে সুখেই সে কিন্তু সংসার করছিল, সেগুলোই দেখানো হয়েছে। মানে তার মধ্যে জয়গুণের মতো কোনো পসিবিলিটিস তার মধ্যে কিন্তু ছিল না, সে কিন্তু ওই ওর সঙ্গে ঠিকঠাকভাবেই জীবনটা কাটাচ্ছিল। মনের দিক থেকে ভালোও ছিল সে। হুম, হ্যাঁ, আর সন্তান বৎসল ছিল। কথাও বলতো, কিছু বললে সেটা কাশ, হ্যাঁ। সন্তান বৎসল এটাও হবে তার চরিত্রে। আর যখন ওই সুখী মা টুপিটা দিতে এসেছিল তখন তাকে মানে আদর যত্ন করেছিল। হুম, তার পিতার নাম দেওয়া আছে দেখবে মনে হয়। আহ, তোমার কি যেন, আঞ্জুমান কাশুকে বলেছিল তার মা বেঁচে আছে। হুম 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 হুম, আচ্ছা একটা করিম চরিত্র আছে, করিম করিম বলছি, দাদা আমার কি যেন একটা নাম দেখলাম, নতুন নাম তোমাদের বইয়ে আছে, ওটা পাইনি, কি যেন নামটা। হ্যাঁ, লেদুটা তোমাদের দেয়নি না? হুম, আছে আছে, শেষে আছে, শেষে আলোচনা আছে। ও হচ্ছে একটা গ্রাম্য যুবক, তার কোনো ভূমিকা আছে? সেরকম কিছু দেখতে পাই না তো। তোমাদের শেষে দেখবে এটা খুব গুরুত্বপূর্ণ নয়, এটা নিয়ে প্রশ্ন এসেছিল না, হ্যাঁ হ্যাঁ, এটা এসেছিল তো। মানে লেদু এটা তো চরিত্রটা। আমাদের থাকছে তা সূর্যদীপের বাড়িতে। আসলে সেরকম কোনো আলোচনা নেই তার সম্পর্কে। অনেকবার পড়েছি তাও ওকে সেরকম পাইনি। হুম, আমি তো একবারও পাইনি। হ্যাঁ, তো আমি আর অনিতা বললো তো আমরা তো বলেই দিলাম যে নেই। হ্যাঁ, না, কোথায় আছে যেন তোমাদের বইয়ের 44 পড়ে। পৃষ্ঠাতে লেদু হ্যাঁ নিয়ে হ্যাঁ, আলোচনা আছে। আছে আছে আছে, 44 না, হুম, 88 ওই পৃষ্ঠাতে, হ্যাঁ। গল্পটার মধ্যে লেদুর নামটাই নেই। আসলে গল্পটা তো পড়োনি তোমরা, তোমরা তো সারাংশটা পড়েছো বইয়ে, না সে গল্প পড়েছি। মূল গল্প, হ্যাঁ, মূল গল্প অনেকটা বড়। মূল উপন্যাসটা, গল্প আমি পড়িনি। মূল উপন্যাসটা আমি তো পিডিএফ দিয়েছি, ওই তার স্যার মূল যে বইটি পিডিএফ আমি দিয়েছে। বইটাই পড়েছি। 100 পৃষ্ঠা না কত আছে, ওটা পড়োনি? হ্যাঁ পড়েছি সেরকম। ওটাতে লেদু লেখা থাকবে না নাকি? ওটাতেই লেখা আছে। বলতে হবে। আমি ঠিক বলছি সেরকম ভাবে লেখা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে সেরকম স্পেসিফিক ভাবে একবার নাম অপ্রধান চরিত্র, হ্যাঁ। আমি জোবেদ, এটা 3-4 বার পড়েছি। বাবা পিডিএফটা 3-4 বার পড়েছো? 4 বার পড়েছি আমি। দেখো, আর এখানে কে কে একবারও পড়েনি হাত তোলো তো, মানে আমার তো প্রথম দিকে লাইনগুলো মুখস্থ তা হয়ে গেছে আমার। তাদের নাম দেওয়া হবে লেদু।
ল্যাদখোর মানুষ বলা হবে তাদেরকে। এই তনুশ্রী হাত নামা। কে কে পড়েনি সেটা বলছি, তনুশ্রী হাত কেন তুলছে? পিডিএফটা পড়িনি আমি। পিডিএফ নয়, একদমই পড়োনি, বিষয়বস্তু কিছুই পড়োনি, তাদের কথা বলছি। আসলে দেখো, হ্যাঁ, কাজের চাপে পড়োনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু সময় আছে আর তবু পড়োনি, তাহলে লেদুই বলা হবে। জোবেদ আলী, জোবেদ আলী কে ছিল? ওই যে ফকির ফকির ছিলেন জুবেদ আলী। ফকির, মানে ওই কুসংস্কারের ধারক বাহক, আর নিজের স্বার্থ সিদ্ধি করতে ব্যস্ত। জীবিকা নির্বাহ করতেন এবং নারী নারী লোভী ছিলেন। হুম, নারী লোলুপ ছিল, মিথ্যা বলতো প্রচুর, কারণ নিজের ব্যবসাকে টিকিয়ে রাখতে গেলে মিথ্যা ভাষণ তাকে করতেই হবে। তার আচার আচরণ সবই কিন্তু ওই নেগেটিভই ছিল। তার মাথায় কিন্তু সেই ধর্মের পেয়াদাগুলো ভর করেছিল, যেমন সেই ভূত পেতনি জিন এগুলো নিয়েই কিন্তু সে জল পড়া এইগুলো দিয়েই কিন্তু কাজ করত। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যাতে বছরে একটা আয় হয় সেটার জন্য সেই ওই কি বলে, কি নাম প্রধান চরিত্র, জয়গুণের বাড়িতে একটা পাকাপোক্ত ব্যবস্থা করে নেয় সূর্য দিগল বাড়িটাকে ঠিক রাখার জন্য। তো এইভাবেই সেই চরিত্রটাকে আমরা দেখতে পাচ্ছি যে নিজের স্বার্থ সিদ্ধির জন্যই বিভিন্ন কুসংস্কারগুলোকে বেশি বড় করে দেখাচ্ছে। আচ্ছা, উম, তোমার মাইমুনের শ্বশুর বাড়ির লোক কে কে ছিল? ওসমান ছিল আর সোলেমান। হুম শাশুড়ি ছিল জরিনা বিবি। হুম আচ্ছা, একটা কি নাম আছে, দুলা, দুলা বলে একটা কিছু দেখা আছে, দুলার পিতা, ওই একেই বলা হচ্ছে মনে হয়। কি নাম? দুলার, এই দুটো কটা চরিত্রই দিয়েছে, আর দুলার টুলার কিছু দেয়নি। দুলার পিতা বলতে ওই ওসমানের ইয়েকেই, তোমার পিতাকেই বলা হচ্ছে দুলার পিতা। সোলেমানকে দেখবে দুলার পিতা বলা হচ্ছে। দুলার পিতা মানে ওসমানের পিতা। দুলা মানে তো দুলা মানে তো জামাই। হ্যাঁ, ওটাই বলছে, দুলার পিতা লেখা আছে অনেক জায়গায় দেখছি আমি। তো ওসমানকে তাহলে দুলা বলা হচ্ছে, দুলা ভাই। ইমাম চরিত্রটা, ইমাম কেমন চরিত্র? মানে সেই দরগার ইমাম, ও আছে, ও দেখবে সেই ইয়েতে বেশি দেওয়া আছে, ওই যখন সেই বিয়ে হচ্ছে না মাইমুনের, সেই সময় দেখবে ইমাম আসছে, ষড়যন্ত্র করেছে তোমার ইয়ে, কি নাম, ওই গদু প্রধান ইমামের সঙ্গে, আর বিচার বিশ্লেষণ করতে আসছে। সেখানে সে ওই ধর্মীয় অনুশাসনগুলোকেই প্রশ্রয় দিচ্ছে এবং চাইছে জব্দ করতে ইয়েকে, ওই জয়গুণকে। জয়গুণ কিন্তু সেই সব কিছু ইমামের কথা মেনে নিয়েছিল নিজের কন্যার বিয়ের জন্য। তো এইগুলো হচ্ছে সেই চরিত্রগুলো, আরও অনেক ছোটোখাটো আছে, ওগুলো আসবে না বা ওগুলো নিয়ে অতটা ইয়ে নয়। 2 নাম্বারে আসতে পারে লেদু কে ছিল, এরকম আসতেই পারে যে অ্যাসাইনমেন্ট যেরকম এসেছে। তো একজন গ্রাম্য যুবক ছিল, আর অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে দেখো প্রধান চরিত্র কোনগুলো করবে, জয়গুণটা তো ধরেই রাখো, ওটা তো করতেই হবে, কারণ ওটা দিয়ে কি বললাম 3-4টা প্রশ্ন ওই একটা চরিত্রকে নির্ভর করেই হবে। আর করিম বক্স চরিত্রটা আসতে পারে, যেহেতু অনেকটা অংশ জুড়ে আছে, করিম বক্স চরিত্র একদম শেষ পর্যন্তই আছে ধরে নাও। আর সন্তানগুলো এগুলো অতটা আলোচনা আসবে না। আহ, অপ্রধান চরিত্র, খল চরিত্র আসবে, খল চরিত্র গদু প্রধান, এটা ভালো করে করে যাবে। গদু প্রধান করবে, করিম বক্স করবে, আর জয়গুণ, এই 3টে চরিত্র করে যাবে, এগুলোর মধ্যে আসবেই শিওর, এই 3টে চরিত্রের মধ্যে আসবেই শিওর। আর আমি নোটগুলো তোমাদের এগুলো দিয়ে দেবো। ক্লাসগুলো একটু বেশি বেশি করবে, আমি চেষ্টা করব ক্লাসগুলো মানে তোমাদের তাড়াতাড়ি শেষ করার বিষয়গুলোকে। ক্লাসে কে কে আছে এখন? 1 2 3 4, বাহ, আজকে 12 জন আছে তাহলে ক্লাসে। স্যার কারো ক্লাস হবে? হ্যাঁ, কালকে ক্লাস হবে, চেষ্টা করবে একটু আগে করার। আমি বলুন স্যার কার কার কথা বললেন? 3টে চরিত্র ভালো করে করতে বললাম, জয়গুণ, গদু প্রধান, আর জয়গুণের দ্বিতীয় স্বামী করিম বক্স, এই 3টে চরিত্র ভালো করে করবে, কারণ 3টে চরিত্র 3 ধরনের, খেয়াল করে দেখো, তার জন্যই করতে বলছি। জয়গুণ একদম স্বাধীন, সেটা একজন সংগ্রামী সত্তা জয়গুণ। করিম বক্স
সে হচ্ছে কি না তোমার জেদি মানুষ, তারপরে তার মধ্যে একটা নারী লোলুপতা আছে। আর জবেদ আলী বলছি তোমার গদু প্রধান, সে তো ষড়যন্ত্রকারী, সে খলনায়ক। হুম হত্যাকারীও হুম হুম তাহলে খলনায়ক চরিত্র হিসেবে গদু প্রধানকে করতে হবে, প্রধান চরিত্র হিসেবে জয়গুণকে করতে হবে, আর করিম বক্সকে করতে হবে। সে বিশাল বড় ভূমিকা রেখেছে এই উপন্যাসে, সে জয়গুণের স্বামী এবং একজন জেদি মানুষ, এবং তার জীবনটা মানে জয়গুণের জীবনে অনেকটা প্রভাব ফেলেছে করিম বক্স, শেষে তার মৃত্যু হচ্ছে। এই তিনটে চরিত্র একটু ভালো করে করে নেবে। আশা করি যে কোনো প্রশ্ন এলে লিখতে পারবে, বিষয়বস্তু জানা থাকলে বানিয়েও লেখা যাবে। আর এই যে কোনো চরিত্র যখন লিখবে না, চরিত্র নোট লিখতে শুরু করো না পরীক্ষাতে, আগে পয়েন্টগুলো পেন্সিলে কোথাও লিখে নেবে, মানে শেষ পেজটা ফাঁকা আছে ওখানে পেন্সিলে লিখে নিলে। যেমন আমি তোমাদের একটা চরিত্রে হয়তো 8টা 10টা করে পয়েন্ট বললাম, পয়েন্টগুলো লিখে নাও, আর ওই পয়েন্টগুলো দেখো ব্যাখ্যা করে একটা একটা করে কত সুন্দর নোটটা তোমার তৈরি হয়ে যাবে। আমি করতাম পরীক্ষার সময়, আমি নোট খুব কম লিখতাম না খাতাতে, আমি পয়েন্টগুলো লিখে রাখতাম, যে এই পয়েন্টগুলোই আমার আসল সরঞ্জাম। তো সেইভাবে, তবে বাচ্চা ছেলের মতো ওই পয়েন্টগুলো সব নোটে লিখতে যেও না, কারণ গ্র্যাজুয়েশন লেভেল তো, এখানে বেশি পয়েন্ট সব কিছুতে লেখা চলবে না, প্যারা চিহ্ন করে করে সেগুলোকে লিখবে। পয়েন্ট করে করে ওটা স্কুল লাইফেই ঠিক ছিল। কিছু কিছু জিনিস আছে যেগুলোতে পয়েন্ট করতে হয়, সব কিছুতে পয়েন্ট করতে চেও না। আর এই ছকটা যেটা দিলাম, সময় না থাকলে এটা হুবহু টুকবে খাতাতে, সময় যদি থাকে তো আরও সাজিয়ে গুছিয়ে করতে পারো। এটা পড়ানোর আগে আমি 10-15 মিনিট আগে করলাম, আমার মনে হলো যে এরকম করলে যাবে হয়তো। বোঝা যাচ্ছে তো? খাতায় ঢুকবো মানে পরীক্ষার খাতায়? না না, এটা তোমাদের খাতাতে যাতে মনে থাকে, এটা মনে থাকবে না এই খাতাতে, এইভাবে চরিত্রগুলো লেখা থাকলে দেখো যেভাবে আমি লিখেছি, দেখলে তোমার মনে পড়বে বিষয়টা। তো উপন্যাস নাটক, হ্যাঁ, এইভাবে একটু ইয়ে করে রাখবে, ছকটা করে রাখবে। হুম আর স্যার বলছি, উপন্যাস থেকে তো লাইন তুলেও প্রশ্ন দিতে পারে। লাইন তুলে এলেও পারবে করতে, মানে এখানে যা লাইন তুলে দেবে সেগুলো পারবে। কিছু ইম্পর্টেন্ট লাইন আছে নাকি এরকম, যেগুলো হ্যাঁ, আমি তো ওগুলো কোটেশনে দেবো তো তোমাদের, প্রতিটা নোটের কোটেশনে যে লাইনগুলো থাকবে সেগুলো। আর স্যার বলছি যে এখন কি 2টো করে ক্লাস নেবেন? হ্যাঁ, চেষ্টা করছি আমি। তোমাদের হঠাৎ হঠাৎ ক্লাসগুলো নেবো, সকাল দিকে জানিয়ে দেবো যে আজকে রাতটা ক্লাস আছে, মানে যেদিন ফাঁকা থাকবো সেদিন নেব। হ্যাঁ, ওরকম জানালেই হয়। আচ্ছা, 2টো করে ক্লাস হলে ভালো হয়। হুম 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 এইটা এইটা পড়ালেন তো পুরোটা পড়া হয়ে গেল, আর একবার হ্যাঁ 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 একবার মাথায় ঢুকে গেলে আর কিছু একবার পড়েছি, আর এটা পড়েছি ব্যাস। কার মাথাতে ঢোকেনি বলো, এবার হাতুড়ি নিয়ে আসতে হবে এবারে। বলছি যে আর পড়াবেন কিছু মানে কোনো না না না, আজকে আর আলোচনা করবো না, কালকে ক্লাস করাবো। কালকে এই পেপারে 2-3টে যতগুলো পারবো গল্প শেষ করবো তোমাদের, ঠিক দুটো আছে? তিনটে একটা করে গল্প না, দুটো তিনটে একসঙ্গে একটু বলে দিন, পড়া আছে আমাদের, একটু বলে দিলে ভালো হয়। আপনি একটু এইভাবে বলে দিলে হুম হুম কোনটা কোনটা পড়াবেন একটু বলে দেন, আর একবার মানে পড়েছি আর একবার পড়ে নেবো, তাহলে সুবিধা হবে। তুলসী গাছের কাহিনী হয়ে গেছে তো তোমাদের? হয়ে গেছে হয়ে গেছে। ইয়ে করবে, দুটো বলছি, ওই একক সাথে আছে তোমাদের আত্মজা একটি করবী গাছ, আর 10 নম্বর আছে না মহাকালের খাড়া, এই দুটো দেখে রাখবে। সুন্দর, দুটোই সুন্দর। যেগুলো সহজ লাগবে, যেগুলো কিছু লিখতে পারবে, সেগুলোই আমি আগে করানোর চেষ্টা করি, তো ওটাই করবে। কি বলছো? বলছি বাংলাদেশের সাহিত্য সবগুলোই সুন্দর, ভালো সব। মানে পিজি একটাই যদি করো তো বাংলাদেশের সাহিত্য তখন নিয়ে নেবে, পিজিতে বাংলাদেশের সাহিত্য এরকমই বিষয় আছে, কবর নাটকটা ওখানে আছে, আল মাহমুদ আছে, তারপরে ইয়ে আছে তোমার ওই যে একটি তুলসী গাছের কাহিনী আছে, তারপর প্রবন্ধতে ওই যে তোমাদের ইয়ে যেটা দিয়েছি আমি স্বরূপের সন্ধানে, ওই প্রবন্ধটা আছে। তো এখানে অনেকগুলো বিষয় পিজি স্পেশাল পেপার আছে। ওখানে বাংলাদেশের সাহিত্য থাকে, রবীন্দ্র সাহিত্য, বাংলাদেশের সাহিত্য রেয়ার, খুব কেউ নিতে চায় না, অথচ এই পেপারটা সব থেকে সহজ। আমি এই বছর নোট রেডি করলাম ওটার, স্পেশাল পেপার তো কেউ নেয় না, ওই বছরে 2জন হয়তো ফোন করে। তো আমার মনে হলো যে নোটটা রেডি করে 2জন হলেও ঠিক আছে, কারণ এটা না মানে মানে এমনভাবে ফোন করে তারা নিরুপায় হয়ে, যে কোথাও পায়নি, কেউ বানাতে চায় না, কারণ সবাই ব্যবসাটাকেই দেখে। ও দুটোর জন্য কি জন্য করতে যাব, যে আমি পুরো বইটা পড়লাম,
এত সুন্দর লাগলো বাংলাদেশের সাহিত্য যে বইগুলো গল্পগুলো পড়েছে, ওখানে আরও দারুণ দারুণ গল্প আছে। ওখানে গল্প অনেকগুলো আছে, তোমার তো এখানে কম আছে, ওখানে 8-10টা গল্প আছে। তো সব পড়লাম, তারপরে পুরো নোটটা বানালাম। আর ওই বছর আমার কমপ্লিট হয়ে গেছে নোটটা। তোমাদের এগুলো আসলে কি, তোমাদের এগুলো নোটগুলো বানাচ্ছি আমি। আর এইগুলো যেহেতু নতুন সিলেবাস, বইটাও পরে এসেছে, তার জন্য লেট হয়েছে। স্যার নোট যেগুলো বানানো হয়ে গেছে সেগুলো দিয়ে দেবেন, আমি তো খাতার মধ্যে লিখি, তাহলে লিখে নেবো, নাহলে পরীক্ষার সময় তো লিখতে পারবো না। হুম হুম, ঠিক আছে। আর একটা জিনিস, গ্রুপের বাইরে কেউ নোটগুলো শেয়ার করবে না, বুঝতেই তো পারছো কতটা সময় ধরে এগুলোকে বানাতে হয়। প্রথমত আমাকে পড়তে হয়, দ্বিতীয়ত এগুলো সময় দিয়ে রাত জেগে জেগে বানাতে হয় নোটগুলো। তো এগুলো বাইরে কেউ শেয়ার করবে না, তোমার শেয়ার করতে হয়তো 3 সেকেন্ড লাগবে, কিন্তু ওই 3 সেকেন্ডের জিনিসটা বানাতে অনেকটা সময় লাগে। এমনি এমনি বলিনি, কারণ